বক্তব্য রেখেছেন। এখন আমাদের সামনে যারা উপস্থিত আছি এদের মধ্যে আমরা যারা চাষ করছি, আমরা এক একজন কি চাষ করছি এবং চাষ করতে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ হয়েছি এই বিষয়গুলো নিয়ে আর কি কথা বলবেন। তো প্রথমত আমাদের এখানে মুরব্বী হিসাবে আছেন সে সুদূর জালকাঠির থেকে আগত, যিনি কৃষিকে, প্রাকৃতিক কৃষিকে অনেক ভালোবাসেন, আনোয়ার ভাই সাহেব। হ্যাঁ, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তার জন্য আদার বাড়ি এখানে আসা 36। তো আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি পাইছি, আমি দক্ষিণবঙ্গের মানুষ। অনেক কৃষি আমার এলাকার জন্য উপযোগী না, এটা আমার ব্যক্তিগত অভিমত। যেমন ধরেন আখ, আমার কাছে ফিলিপাইনের আখ আছে। তো ফিলিপাইনের আখের গোড়ায় যখন পানি আসে, আমরা আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পানি পাই। এই পানিটা সবসময় স্থায়ী থাকে না, আসে যায় এর উপরে থাকে। তো এই আখের গোড়ায় পানি লাগার দরুন আখ মাথা চিকুন হয়ে যায় আখের, এবং আখের গোড়টা ভালো হয় না। কিন্তু পানিটা যখন আবার চলে যায় তখন আখ আবার আগের অবস্থায় ফিরে আসে। এইটা আমার অভিজ্ঞতা এবং আমার সমস্যা। তো এই সমস্যার জন্য আমি এখন পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাইনি, চেষ্টা করতেছি। এবং এরকম ছোটোখাটো সমস্যার জন্যই ওনার এখানে আসা। আমি শুনছি উনি আখ চাষ করে, দেখলাম ওনার আখ খুব ভালো। এবং আখের আরেকটা সমস্যা যেটা বলছি, গিরা ছোট হয়ে যায়। তো সেই ছোটটা 12 মাস থাকে না, কোনো সময় সে বড় হইতে থাকে, আবার কোনো সময় সে ছোট হইতে থাকে। এবং এটার জন্য আমি জানার চেষ্টা করতেছি, এবং এটা জানার জন্য আমি আরো 2-3 জায়গায় যাবো যে এর কোনো সমাধান পাই কিনা। দ্বিতীয়ত, আমার পেয়ারা আছে সামান্য। গত সিজনে আমি পেয়ারাটা আমার যখন ভরা মৌসুম ফলে, আনারস, আম, কাঁঠাল, তখন পেয়ারা পাকছে। আর তখন পেয়ারা পাকার দরুন এটার যে আপনার পাইকারি মূল্য ছিল আমার এলাকায় 20 থেকে 25 টাকা। তো এই পেয়ারা উঠাইয়া আমি সেই পাইকারি মার্কেট পর্যন্ত দিলে 25 টাকা আমার লেবার চার্জ হবে না, যার জন্য পেয়ারা আমি উঠেই নেই। এক কথায় বলতে গেলে পেয়ারা আমার গাছে নষ্ট হয়েছে, কিছু পেয়ারা মানুষের দিচ্ছি, কিছু খাইছে, কিন্তু পেয়ারাটা আমি পাকাইয়া বিক্রি করতে পারি নাই। তার মানে আমার জ্ঞানের স্বল্পতার দরুন। এই পেয়ারাটা যদি আমার সেই আষাঢ় শ্রাবণে না পাইকা কার্তিক, অগ্রহায়ণ বা পৌষ মাসে পাকতো, তাহলে আমি বাজার মূল্য পাইতাম। এবং যারা অভিজ্ঞ পেয়ারা চাষি আছে তারা এটারে ওই সময়টাই নিয়ে যায়। এখন তো আমরা গাছের জোর করে ফল নেই, আর ফল নিতে গিয়া মানে বাণিজ্যিকভাবে লাভ করতে হলে আপনার ওই পয়েন্টটাই যেতে হবে, যখন আপনার ফল পাইলে লাভ হয় ওই পয়েন্টটাই আপনার যেতে হবে। গত সিজনের আগের সিজনে আপনার প্রচুর মিষ্টি কুমড়া নষ্ট করছে মাছি পোকা ঠেকাইতে পারিনি। তো এবারও আমার মিষ্টি কুমড়ার ফল আসা শুরু হয়ে গেছে, 250-300 গাছ আছে আমার কাছে। মালটা গাছ মাত্র 50টা ভিয়েতনামের। এই ভিয়েতনামের মালটা যারা ভালো চাষি তাদেরকে বছরে অন্তত 3 বার ফল দেয়, কিন্তু আমি অভিজ্ঞতা নাই বা জানি না, যাই বলেন আপনারা, আমার মাত্র 1 বার ফল দিচ্ছে, তাও কয়েকটা গাছে। আর যে ফলটা একজন চাষির জন্য পর্যাপ্ত না। তো মাশাআল্লাহ আজহার ভাই এখানে দেখলাম মাশাআল্লাহ ভালো ফল হয়েছে, তবে ওনার এটা বাড়ি ওয়ান। আমি এখনো জৈবতে চাষ করতেছি, তবে সেই জৈবটা পুরোপুরি এসপিকে না। এসপিকের বাহিরেও আমি যেখান থেকে যে জ্ঞানটুক পাই, যেখান থেকে যেটুক নেওয়ার প্রয়োজন পড়ে সেটুকু নেই। আর ভারতে এক ভদ্রলোক আছে, পারো, ওনার শেষ নামটা পরে প্রথম নামটা মনে করতে পারতেছি না। ওনার কাছে আমি ট্রেনিং নিয়েছি, ওনার কাছে অনেক শিখছি। ওনার অনেক থিওরি আমি এখন অ্যাপ্লাই করতেছি, ভালো ফল পাইছি। এই বছর আশা করি আমি আখটারে এই আপনার ভালো একটা ফলন পাবো। এবারে যত আখ মিসিং ছিল সব লাগাই দিচ্ছি, সেই পরিমাণটা লাউ পাইতেছি। সামান্য লাউ শাক করছিলাম, লাউ শাকের ফলাফল খুবই ভালো। যারা খাইছে তারা বলছে না সেই ছোটবেলার স্বাদ পাইতেছে। তো আমি বিশ্বাস করি যদি কেউ জৈব পদ্ধতিতে চাষ করে, সেটা যেই থিওরিতে হোক, যেই মেথডেই হোক, তাইলে আগের যে স্বাদটা আমরা খাবারে পাইতাম বা খাবারের যে পুষ্টিমান, সেটা এখনো পাওয়া সম্ভব যদি সেটা জৈব পদ্ধতিতে হয়, রাসায়নিকটা যদি আমরা বাদ দিয়ে করতে পারি। তো আজকের মতো এখানেই আপনাদের সামনে থেকে বিদায় নিতেছি, এবং ভবিষ্যতে আশা করি আজহার ভাইয়ের
সাথে তথ্য বিনিময়, মত বিনিময়, অভিজ্ঞতা বিনিময় যাই বলেন না কেন, মধ্যে মধ্যে এখানে আসা হবে ওনার সাথে দেখা করার জন্য। অ্যাকচুয়ালি ওনার সাথে দেখা করার জন্য না, ওনার গাছগুলির সাথে দেখা করার জন্য আসবো, আবার আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আপনি যেগুলো চাষ করছেন মানে আপনি কি সমস্যায় পড়ছেন বা আপনিও তো আবার কিছু মানে শুরু করছেন, আপনার সমস্যা সুবিধা একটু ইয়া করেন, তাহলে অনেকেরই উপকারে আসবে এই কথাগুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় করবো আগে আবার বলছি, আমার 650 গাছের পাম বাগান আছে। যখন আমি কীটনাশক স্প্রে করি, এই যে আমটা ভিতরে শক্ত হয়ে যায়, পাম হয়ে যায়, পাকা। এখন আমাদের জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে কীভাবে এটা আমটা সুস্বাদু করা যায় এবং আমটা ফাটন রোধ করা যায়, এই বিষয়ে আমি আমাদের কৃষিবিদের কাছে পরামর্শ চাইব। আপনার কী কী আম? কোন জাত? আম্রপালি জাত। বৃষ্টি হওয়ার পর ফাটে এরকম? বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড ফাটে, প্রচুর পরিমাণ আম ফাটে পড়ে যায়, আর আমটা পাম হয়ে যায়। পাম মানে হলো আমটা তলতলা হয়ে যায়, ও হ্যাঁ, নরম, খাওয়ার অনুপযোগী। 1 কেজি আম কিনলে 5টা 6টা আম কিনলে। আপনি কি কি প্র্যাকটিস করেন আমার কাছে? আপনি তো নিজে করেন নাকি না? না, আমি আমার লোক মানে দিয়ে ওটা করাই। কে সেটা বলতেছি। সব রাসায়নিক সার দিয়ে, রাসায়নিক এবং কীটনাশক দিয়ে ওটা করা পুরো হয়। একটা বছরের সাইকেল বলেন তো কি কি করেন একটা বছরের সাইকেল? এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না। আর পাশাপাশি আমি কৃষি অন্যান্য যেমন শাকসবজি এগুলো আমি জৈব সার দিয়েই করি, ন্যাচারালি গোবর সার দিয়ে। তো আমার প্রতিবারের রেজাল্ট ভালো হয়েছে। এবারও রসুন লাগাইছি 500 মাটির মতো জৈব সার প্রক্রিয়া, সেটা আমি খেত দিয়ে ঢাকা দিচ্ছি, মিটিং হয়নি। আর নেক্সটে কি রসুন রসুন কয় বিঘে? না, 500 আছে। মানে গাছের রেজাল্ট ভালো। এখন পরবর্তীতে দেখা যাবে, তো কুয়াশা হলো না, কি হয় এটা, কুয়াশার কারণে কি গাছ রসুনটা সমস্যা হবে। রসুন যদি মালচিং ভালো থাকে তাহলে তো হবে না। হ্যাঁ, মালচিং ভালো আছে। 1-2 ইঞ্চি যদি ঢাকা থাকে মালচিং, হ্যাঁ, তাহলে পানিও দিতে হবে না, গাছও খাওয়া হবে না। পেঁয়াজও লাগাইছি। আর একটা রসুন নতুন জাতের ভিয়েতনামি রসুন, এটা বীজ লাগাইছি, পেঁয়াজের বীজের মতো বীজ, এটাই পরীক্ষামূলকভাবে লাগাইছি। আর একটা লাগিয়েছি তরমুজ মূলা। তরমুজ করেন? না, তরমুজ মূলা। ও, জাতের নাম তরমুজ মূলা। জাতের নাম তরমুজ মূলা। এটা দেখতে শালগমের মতো, কিন্তু ভিতরে মূলা, ভিতরে তরমুজ, বাইরে মূলা, ভিতরে তরমুজ। বাজার মূল্য আছে, এটা ভালো। এটাও আমি লাগাইছি পরীক্ষামূলক, দেখি কি হয় রেজাল্ট। আর বাকি অন্যান্য শাকসবজি বেগুন লাগাইছি আমি জৈব সার প্রক্রিয়া। আমের বাগানের হলো আমের যেটা আম করি, আম নিয়ে বেশি সমস্যায় আছে। আমের ওটা হলো পানি যখন হয় বর্ষাকালের আগেটাকে, বর্ষাটা তো আমরা বলি বর্ষা পর্যন্ত আসে, বর্ষার আগ পর্যন্ত, প্রথম দিকে পায় বর্ষা। তো পানি কি অবস্থা, জমে কেমন? পানি জমে না। পানি কোন জমে না, আমার জমিতে পানি জমে না। আর গাছের বয়স কিরকম? 7 বছর। 7 বছর। প্রথম দিক থেকে এই সমস্যা? প্রথম দিক থেকে ফাটনের সমস্যাটা, প্রথম দিকে পাম হয় নাই, কিন্তু ইদানিং পাম হচ্ছে। আমি চাই যে আপনাদের যে অনুচিত প্রক্রিয়ায়, হ্যাঁ, ওই আপনার হবে একটা ইয়া করতে হবে। আপনার আমের হলো ওই যে ধরেন যে আপনার যে ইয়া করছেন উত্তর দক্ষিণ বড় লম্বা লাইন, হ্যাঁ, লাইনটা ওই যে যেমন হলো ভাইয়ের হলো ওই বাগান দেখছেন এরকম, হ্যাঁ, ড্রেন সিস্টেম রাখতে হবে ভালো হবে। 8-9 ইঞ্চি 8-9 ইঞ্চি পানি জমে না। তারপরে হলো যদি পারা যায় হলো এই অফ সিজনে যে আপনার আম উঠে গেলো বা সামনে ইয়া হবে, হ্যাঁ, বিশেষ করে যদি গ্যাপ না, ডালে যদি রোদ টোদ পড়ে, হ্যাঁ, এই যে রবি মৌসুমে এই সময় আপনার বিশেষ করে খেসারি আছে না, খেসারি বা এরকম যে ডাল জাতীয় যেগুলো আছে লাগা দিলে ওটা ফসল দেওয়ার করতে ওখানে মাটির মালচিং হিসেবে থাকলো। ধরেন যে আপনি যদি ইয়া লাগান, খেসারি লাগান, ঠাকুর কলাই খেসারি, যেগুলো ছোট খেসারি লাগান, তাহলে আপনার ধরেন যে 3-3-6 আপনাদের বিঘা কত? 33 শতাংশে, তাহলে 3-3-6 8 বিঘাতে প্রায় হলো আপনার 100 কেজি আপনার হলো নাইট্রোজেন যোগ করবে। আপনি যেটা রাসায়নিক সার দেন তা প্রায় ওইটা যোগ করবে আপনার হলো ওই শুধু একটা গাছই যোগ করবে এই যে 3 মাসের জন্য।
তা আপনার ওইখানে 100 কেজি নাইট্রোজেন যোগ করলো। তারপর তাহলে আপনার হলো যে এরপর যেটা আপনি হলো ঘন জীবামৃত দিচ্ছেন, দিলে আপনার অটোমেটিক হলো নিউট্রিয়েন্ট যেটা লাগলো, কি বলে এটাকে, আপনি যেটা খাবার যোগাচ্ছিলেন সেই খাবারটা অটোমেটিক কিন্তু ওখানে কন্ট্রোল শুরু হয়ে গেল। এই সাইকেলে যেতে হবে। এরপর এই বর্ষার শেষে যখন আমও উঠা ফেললেন, হ্যাঁ, তখন যদি সম্ভব হয় 10 পর্ণি দিয়ে সুন্দরভাবে পাতাগুলো যেগুলো দেখবেন যে কিছু কিছু পাতা হলো কোকড়ানো থাকে, কিছু সপ্তাহ পরে ফ্রেশ করে নিলেন। তারপর অ্যাজ ইউজুয়াল যে আছে ট্রিটমেন্টগুলো মানে আপনি 10 পর্ণি যদি ইউজ করেন, গাছ এমনিতেই সুন্দর কালার চলে আসে। আমি গত 2 বছর আগে হচ্ছে আর যখন মায়ার নামে একটা বিষ স্প্রে করছিলাম, অ্যাডমায়ার, এটা সম্ভবত বায়ার কোম্পানির। যে ভদ্রলোক এটা ব্যবহার করছে উনি বলছে এটা পাতাতে যখন পড়বে, পাতা থেকে এটা খাদ্যটা প্রচুর পরিমাণে সংগ্রহ করবে। এই যে ডাস্ট যেগুলো উড়ে বেড়াচ্ছে এগুলা থেকে খাদ্য সংগ্রহ করবে। তো সেবার কিন্তু আমার আমের মোটামুটি রেজাল্ট ভালো হয়েছিল। তো সেটা কি কীটনাশক 100% কীটনাশক নাকি অসংখ্য কোনো অনুজীব আছে? অ্যাডমায়ার তো রাসায়নিক 100% আছে। আপনি খাবার ওই যে ওইভাবে দিবেন, সমস্যা করি। যদি স্প্রে করার সুবিধা থাকে, যদি গাছটা একটু ছোট ছোট হয়, হ্যাঁ, আপনার হলো যে 10 থেকে 20% পানির মধ্যে জীবামৃত করে তারপর পুরো গাছ ওই দিকে খাবার দিবে। আচ্ছা, এখন যদি ঘন পাতা, যেরকম অনেক গাছে দেখতেছি আমি ঘন পাতা, এই ঘন পাতায় কমানোর প্রয়োজন আছে স্প্রে মারে? স্প্রে করলে ঘন পাতা কমবে মানে ওটা ছুটে পড়ে যায়, ও পড়ে যাবে সেটা রাসায়নিক দিলে। বয়স্ক পাতাটা, বয়স্ক পাতা। পাতা তো এমনি যেটা পড়বে এমন আছে কি যে একটা পাতার সাথে আরেকটা পাতা ল্যাপিং আছে, এরকম আছে? হ্যাঁ এরকম আছে। যেমন এটা তো দেখা যাচ্ছে এরকম পাতা, এই সবজি বাগান মানে দুইটা গাছের মধ্যে ক্রস এরকম মানে ক্রস গ্যাপ আছে, অথবা 1 ফিট 2 ফিট গ্যাপ আছে। মানে একটা হলো যে আম গাছে রোদ লাগে, হ্যাঁ, এবং আম গাছের যে লাস্ট যে পাতাটা, লাস্টের পাতাটা, ওই পাতাটা যেন ওই পাতাটা পর্যন্ত যেন রোদ পায়, এটা নিশ্চিত করা, এটা নিশ্চিত করা। আর যখন আপনার এই যে খাবারের নিউট্রিয়েন্ট, হ্যাঁ, এখনো সময় আছে, আপনি যদি একটু হালকা চার্জ দিয়ে একটা কালাই জাতীয় ওই যেটা ছোট ছোট কালাই হয় দিয়ে দিলেন, যতটুকু হয় ওটা। ওই যে আমার মাটিটা উঁচু নিচু থাকার কারণে ওই যে ড্রেন করা আছে, আর ওখানে হাল লাগবে না, ভালো লাগবে না, তাহলে করবেন হালকা করে, মানে পানি দিলে দেখবেন নরম হয়ে যাবে। পানি দেওয়ার পর সে বীজ বপন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন কিছুদিন পরে তো আমার মুকুল আসবে, মুকুল আসবে। এখন যদি আমি তাহলে পরের বছর পরে এখন যদি আমি কোনো ফেলি আর কি, ঠিক আছে ঠিক তখন আছে, হবে কি পোকার উপদ্রব হবে। ঠিক আছে ঠিক আছে, এর পরের সিজন থেকে পরে আর এমনিতে নিউট্রিয়েন্ট গুলো দেন, যেগুলো অনুজীবগুলো আছে গাছেও দেন, আর যখন পানি দিবেন ওই ড্রেনের সাথেও দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণ। তাহলে এখন আমি যেমন মনে করেন যে আর তো 3 দিন করে মুকুল আসা শুরু করবে, সব তো পাওয়া যাবে আর কি মুখটা। এখন আমি কি অনুজীব স্প্রে করতে পারবো? এই সময়টা না দেওয়া ভালো, এই সময় দিলে হবে কি আপনার খুশি ছাড়বে গাছ, ফলন কম হবে। হ্যাঁ, এই সময়টা না দিয়ে এই সময়টাতে আপনার হলো গাছের বিভিন্ন দিতে পারেন, বিশেষ করে 10 পর্ণি দিতে পারেন, হ্যাঁ, গাছটা একদম করা। তারপর যদি আছে ওই যে ঘোল আছে না, ঘোল সহ, ঘোল যেটা পরিমাণ কেমন দিতে হয়? ওটা আপনার হলো 5%। ওটা গাছের একদম বড় গাছ আছে তো 5% দিতে পারে। 1 লিটারে কতটুকু দিয়ে? 1 লিটার পানি তো কতটুকু করে? আপনার 5 ml। এই ঘোলটা আমি কিভাবে সংগ্রহ করবো? এটা যে দেশি গরু আছে না, যত পুরাতন হবে তত ভালো। এই দেশি গরুর যে দই করে না, টক দই, হ্যাঁ টক দইটাই, ছানার পানি যেটা না ছানা পানি না, টক দইটা, টক দইটাই আপনারা পানির সঙ্গে মিক্সচার করে স্প্রে করে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ। টক দইটা আপনার 7 দিন থেকে যত বেশি পুরাতন হবে, ওখানে যে ব্যাকটেরিয়াটা ফর্ম করে, এই ব্যাকটেরিয়াটা যখন আপনার যাবে সে হলো ছত্রাকটা কন্ট্রোল করবে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া টক দইটার সাথে পারলে আপনার হলো তুতে বলে, যখন স্প্রে করবেন, হ্যাঁ, তুতে একদিন আগে, তুতে দেখছেন না, পরিমাণ একটু আপনি হলো গুঁড়া করে ওর মধ্যে মিক্সার করে দিয়ে দিবেন। তুতেটা কি? কপার অক্সাইড, হ্যাঁ, এটা মিক্সার করে দিয়ে তারপর দইয়ের সাথে সুন্দরভাবে স্প্রে করে দিবেন। টক দই ধরেন যে আপনি করে ফেললেন, এটা যত পুরাতন তত ভালো। দেশি গরু টক দই মনে করেন 1 লিটার পানিতে কত, ওই 5 গ্রাম দিতে হবে?
না পাঁচ ওটা তো প্রসেস করতে হবে আগে। আগে টক দইটা করে ফেলতে হবে। হ্যাঁ, টক দইটা 1 কেজি বা আধা কেজি আচ্ছা আমার নিজস্ব গাভী আছে, হ্যাঁ, দুধও হচ্ছে, অত আজকে দোয়াতে পারলাম না আর কি, আগে আগে চলে আসছি। তো ওই দুধ থেকে তো আমি টক দই তৈরি করি। হ্যাঁ করেন, তাহলে আরো ভালো। বাজার থেকে 10-15 দিন থাকে আরো বেশি ভালো। যত পুরনো তত ভালো। এটা আমি 1 লিটার পানিতে কতটুকু দিব? 5 গ্রাম। না, এটা দিবেন তুতেটার কথা বলছি, দুধে তুতের কথা বলছি, যে তুতে পরিমাণ মতো, ওইটা কোনো বিষয় না, এটা এক্সট্রা আপনার হলো যোগ করবে ভ্যালুটা। হ্যাঁ, আর এমনি টক দই যেটা আপনার হলো তৈরি হলো, এই টক দইটাকে পরবর্তীতে 3 গুণ পানি দিবেন। 3 গুণ পানি দিয়ে হালকা হয়ে যাবে। হালকা হওয়ার পর তারপর আপনার হলো ওই যে 16 লিটার ট্যাঙ্ক আছে না, তাহলে 16 লিটারে ওটা 5%। 16 লিটার মানে 16 গুণন 5%। হ্যাঁ, পরিমাণ ভাগ 5। হ্যাঁ হ্যাঁ 5, ঠিক সেই 2 থেকে পরিমাণে। 5%। হ্যাঁ, 2 থেকে 5%-এর মধ্যে আপনি স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ আমি পরবর্তীতে আপনার কাছে আমি রেশিও এটা দিলে আপনার যে ছত্রাকের যে ঝামেলাটা, এটা আপনার ইয়ে হয়ে যাবে। এবং এটাতে পোকামাকড়ের যে না, পোকার জন্য আপনার 10 লিটার ব্যবহার করেন ভালো হবে। না, এটা 5%টা ক্লিয়ার হলো না। আপনার হলো অনুপাতে বলেন না, এটা যে কোনো ইয়ে মানে আমি 1 লিটার পানিতে কতটুকু আমি ওই মানে 5 ml দিলেন, 5 ml 100 লিটার পানি, 100 লিটার পানিতে 5 লিটার, 1 লিটারে 5% মানে 100 লিটার পানিতে 5 লিটার। 100 লিটার পানিতে 5। না, আধা কেজি টক দইয়ের ভিতরে আমি কতটুকু পানি দিয়ে ওটার প্রসেস 3 গুণ দিলেন। 3 গুণ। তারপর আধা কেজি হলে আপনাকে 1.5 কেজি দিতে হচ্ছে পানি। 1 কেজি পানি দিয়ে প্রসেস করে হ্যাঁ, রাখলাম। আর ওই জীবাণুগুলো আপনি রাখলেন, একদিন পরে আবার ডাবল হবে ওই জীবাণু। ওখানে তো ব্যাকটেরিয়া, এটা কালচার, এই ব্যাকটেরিয়াটা ডেভেলপ হয়ে যাবে, পানিতে যখন পাবেন না ডেভেলপ হয়ে যাবে। এই ব্যাকটেরিয়াটা মূলত করবে কি, ওই যখন আপনি স্প্রে করবেন বিভিন্ন ধরনের ছত্রাক, এই ব্যাকটেরিয়াটা কাজ করে, প্রোটেক্ট করে, ছত্রাককে কন্ট্রোল করার জন্য। এটা কি এই সময় মনে করেন আজকে যদি আমি টকদইটা তৈরি করি 15 দিন পরে কি স্প্রে করা যাবে গাছে? হ্যাঁ হ্যাঁ যাবে, সব সময় আম থাকা অবস্থায় স্প্রে করা যাবে? হ্যাঁ যাবে। মুকুল থাকা অবস্থায়? মুকুলের সময় সমস্যা নেই, করা যাবে, কোনো সমস্যা নেই। মুকুলে তো ছত্রাক জন্য। হ্যাঁ, মুকুল করা যাবে, মুকুল কল করতে হবে তো। মুকুল আসার আগে, হ্যাঁ, আর আসার আগে প্রায় 10 থেকে 15 দিন আগে একবার গাছ সুন্দরভাবে ইয়ে করে দেওয়া, ওয়াশ করে দেওয়া। ওয়াশ করে দেওয়া। তারপর মুকুলটা যখন সেট হবে সে সময় যেন ওই ছত্রাক যে কোনো মূলত মুকুল যেগুলো ফেলা দেয় ছত্রাক ঘটিত ইয়েতে ফেলা দেয়। হ্যাঁ, এটা যখন না ফেলায় তখন এটা স্প্রে করা। তারপর ফলটা যখন সেট করে সেই আগ পর্যন্ত এটা সুন্দরভাবে স্প্রে করা। এটা আপনি ছত্রাকের কাজ করবে, ছত্রাকের যে ইয়েটা আছে উপাদানগুলো। আরেকজন আমাকে বলছিল যে মেহগনির বীজি। এটা তো পোকার জন্য। পোকার জন্য আপনি যেটা 10 পাতার রস দিতে বলছেন, 10 পূর্ণি, ভাই বানিয়েছে 10 হ্যাঁ মানে সেটা হলো পোকার জন্য। পোকার জন্য। আর এটা হলো রোগের জন্য, ছত্রাক জনিত রোগের জন্য। 2 ধরনের রোগ, একটা হলো যে পোকার মধ্যে আছে দেখবেন যে ফরফর করে এরকম, হফার। আবার কিছু পোকা আছে হলো ফুটা করে, এরকম পোকা আছে। হফার পোকা তো সারা জীবন, ও যে রস খাবে তখন পাতাটা কোকড়া হবে, হ্যাঁ, তার ইয়েটা ক্যাপাসিটিটা কমে আসবে। মুকুলটা যখন আসবে সেখানে আবার রস খায়। পোকার জন্য আপনি যেটা ব্যবহার করবেন, এই 10টা পাতা, গোবর, গোচুনা, তারপর হলো হলুদ, কাঁচামরিচ, এরকম আর কি উপাদান দিয়ে তৈরি করা হয় সকল। এটা যখন ব্যবহার করা হবে দেখবেন যে একটা প্রলেপ পড়ে যাবে, একটা গাম গাম ভাব, এবং হলো ওই ফ্লেভারটা চেঞ্জ করে দেয়, যে পাতার যে ফ্লেভারটা চেঞ্জ করে দেয়। পাতার ফ্লেভারটা চেঞ্জ করার পর যেগুলো পোকামাকড় পাতা খায়, মূলত খারাপ পোকামাকড় বলতেছি, পাতা হয়তো কামড় দেয় বা ইয়া করে, ছিদ্র করে অথবা রস খায়। যদি মাটি হয় তার মধ্যে 25 কেজি থাকবে পানি আর 25 কেজি থাকবে বাতাস। পানি এবং বাতাস সমান অনুপাতে থাকবে মাটিতে, আর বাকিগুলো তো আদার্স। এইটাকে পরিমিতি। এখন আপনি হলো ঢালাও পানি দিলেন, মাটি ভেজা ভেজা, হ্যাঁ, তাহলে ওইখানে বাতাস আছে? নাই, বাতাস নেই। বাতাসের কেন প্রয়োজন? মাটির মধ্যে বলছে না যে অণুজীব থাকে, বিভিন্ন জীবাণু থাকে। এই অণুজীবগুলা কি কাজটা করে? এই অণুজীবগুলা কিছুটা আছে অক্সিজেন মানে জীবন্ত, মানে অক্সিজেন নেয়, বায়োটিক অক্সিজেন নেবে, কিছু হলো অক্সিজেন ছাড়া বাঁচে। তো যদি আপনি পানি এরকম ভরে দেন, বাতাসের এই অক্সিজেনের অভাব থাকে, ওই যেটা অক্সিজেনের উপর নির্ভর করে ওই অণুজীবগুলো থাকবে না। না থাকলে সে বংশবৃদ্ধি করবে না, বৃদ্ধি না করলে এই সমস্যা। এরপর অতিরিক্ত যখন পানি থাকবে, আপনার এই শেকড় নরম থাকবে। এই শেকড় নরম যখন থাকবে, এই নরম শেকড়ে তখন ইজিলি অ্যাটাক করবে। ঠিক আছে? এরপর পানি কেন দরকার? যে নিউট্রিয়েন্টগুলো আছে, 17টা নিউট্রিয়েন্ট, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এর বাইরেও হতে পারে। এই নিউট্রিয়েন্ট যেটা আছে, ধরেন আপনি যেটা দেন, আপনি সালফার দেন, বোরন দেন, যা দেন, এটা কি ওই কঠিন অবস্থায় নেয়? এটা নেয় কিভাবে? এটা নেয় হলো যে পানি যেটা থাকে, পানি পানি ভাব, হ্যাঁ, এই পানি পানি ভাব, তার মধ্যে এটা ডিজলভ হয়। ডিজলভ মানে এটাকে পানির সাথে এটা দ্রবণ মিশিয়ে যায়,
বুঝতে পারছি? তো নেওয়ার সাথে সাথে এই তখন সে এটা নেয়। যদি বেশি পানি দেন তাহলে এটা কি হবে, হালকা হবে, গাছ গ্রহণ কম করবে। বুঝতে পারছি আমি? আর একটা বিষয় হবে কীরকম, যে আপনার যখন আপনার বেশি এইভাবে পানি ভরায় দিবেন, পানির মধ্যে লবণ থাকে, বিভিন্ন ধরনের, হ্যাঁ বিভিন্ন ধরনের কি থাকে, বিভিন্ন ধরনের হলো আপনাদের খনিজ যে পদার্থগুলো পানির মধ্যে থাকে না, আপনারা ডিস্টিল ওয়াটার দেখবেন যে কোনো টেস্ট পাবেন না। ঠিক আপনার হলো এসকে বহুমুখী খামারে পানি খাবেন, দেখবেন যে আয়রন ভাব বেশি বা ঘোলা বেশি। বুঝতে পারছি? মানে পানির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে। তো যখন আপনি পুরো জমিতে পানি চড়াই দিবেন, তখন কি হবে, ওই যে উপাদানগুলো থাকলো সেটা তো ধাতু, মানে খনিজ পদার্থ। আপনি ধরেন যে আয়রনের কথা বলেন, অথবা যে উপাদানগুলো আছে, লবণের কথা বলেন, এটা কিন্তু সূর্যের আলো উপরে উঠে যাবে না, সেটা মাটিতে থাকবে। পানি বাষ্প আকারে মাটি থেকে উপরে উঠে যায় সূর্যের আলোতে। তো যখন ওই খনিজ পদার্থটা থাকবে, ওটা কিন্তু ভারী, ওটা করবে কি, মাটির যে ওই যে গ্যাপগুলো থাকে মাটির কণার মধ্যে, ওই গ্যাপগুলো পূরণ করে দিবে। গ্যাপগুলো পূরণ করে দিলে কি হবে, তখন এখানে বাতাস চলাচল করবে না। বাতাস চলাচল না করলে কি হবে, ওই মাটির সংঘাতে আপনি ধরা খাবেন। মাটিতে বলছে কি, অর্ধেক বাতাস থাকবে, অর্ধেক পানি থাকবে। বুঝতে পারছি? মানে আমরা যে উপরে যে ঢালা পানিটা দিচ্ছি, এটা খুবই খারাপ। দেওয়ার পরে তো মাটিটা বসে যাচ্ছে, হ্যাঁ বসে চাপ যাচ্ছে, লাগে বসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার মানে ওইখানে তো আর বাতাস হ্যাঁ 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 মাটির মধ্যে, তাহলে আমরা পানি যদি এখান তো দেওয়াই লাগে, তাহলে আমরা মানে নালার নিচে পানি দেব, নালা, এটার নিচে পানি হালকা করে টান দিবে। উপরে যেন পানি তো না 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 না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। মানে উপরে ভিজি শুকনা থাকবে, মানে সব সময়ের জন্য মানে এমন ভাবে পানি দিব উপরটা সব সময়ের জন্য শুকনাই থাকবে। হ্যাঁ এরকম এটাই মেন করছি আমরা। এই তো বললাম যে 25 ভাগ পানি থাকবে, 25 ভাগ বাতাস থাকবে। আচ্ছা আচ্ছা, এখন আমি হচ্ছে শাক করছি, শাক মানে যেটা শিকড়টা একটু কম হ্যাঁ। হতে পারে, মনে করেন যে সরষে শাক ধরেন, বা যেটা মানে ছোট, মানে শিকড় নিচে যায় না, তো সেক্ষেত্রে ওইটাতে আমি সেচটা কীভাবে দিই? শেষ তো ওই যে আপনার হলো শেষে বুঝতে হবে যে আপনার 25 ভাগ আপনার পানি থাকলেই যে ভালো এমন না। পানি একটা হলো মাধ্যম, এটা হলো ওই পরিমাণ এত বেশি লাগে না যেটা গাছের দরকার। গাছের কতটুকু দরকার, 100 ভাগের মধ্যে 25 ভাগ দরকার, আর 25 ভাগ দরকার বাতাস। আপনি যদি পানি ভেজায় দেন, ভেজায় দিলে যে ভালো হবে এমন না। আপনি যখন গাছ ভেজায় দিবেন, যখন মাটি ভেজায় দিবেন, এরকম ঢালা পানি দিবেন, ওই 5-7 দিন গাছ কিছু খাবে না। গাছের এই যে ছোট শাক বললেন না, জীবনকাল সর্বোচ্চ হলো 90 দিন, হ্যাঁ আচ্ছা 25 দিন। 25 দিনের মধ্যে আপনি যদি ভেজায় দেন, সে 5 দিন কিছু খাবে না, 5 দিন তার গ্রোথ বন্ধ হয়ে যাবে। রোদে শুকায় নিলেই তো আপনার ওটা দেখবেন যে হ্যাঁ খড় হয়ে গেল। এরপর সুন্দরভাবে ঢেকে দিবেন। আলু, ওইখানকার আলু কি পরিমাণ পাবেন, আর আপনি হলো আদার্স যেটা সারা দিবেন, আকাশ পাতা, কচুরি বানাবা খড়ের তো দাম বেশি, এই জন্য আর কি বললাম যে আপনি হ্যাঁ দেন যে কোনো কিছু, মানে যে কোনো গাছের হলো তার হলো হ্যাঁ যে কোনো এত কথা দিয়ে বাসা কোথায় গেলাম? বাসা আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে, পাশেই আছে। কত দুটো দিতে পারবো? দিতে পারবো 2-3 বিঘা। আপনি যে মালচিংটা করছেন, সর্বোত্তম মালচিং, হাসপাতাল সর্বোত্তম মালচিং দিতে পারেন স্যার বলছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা মালচিংটা দেন, আপনি দেখবেন যে যে কোনো ফসল। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মালচিং দেওয়ার ক্ষেত্রে যে কোনটা দিব, যে পাতা যখন ঢেকে দিবেন শুকনো দিয়ে, কিছু কিছু হলো ফসলের পাতা হলো এরকম হলো ব্রড লিপ, মানে পাতাটা বড় থাকে, হ্যাঁ যখন বের হইতে যাবে যেন আটকা না পড়ে। যদি আটকা পড়ে তাহলে ফাঁক দিয়ে করে দিতে হবে। বুঝতে পারছি? আর যেটা ধরেন যে আপনার হলো পিএস এমনি কিন্তু বের হবে, সিঙ্গেল যেগুলো হলো ন্যারো লিপ, মানে পাতাগুলো, হ্যাঁ রসুন এমনিতে বের হয়ে যাবে। হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখলে দেখবেন যে এমনিতে ফলন। বিশেষ করে যেগুলো হলো এই আপনার হলো কি বলে শেকড় থেকে ইয়ে হয়, যেমন আলু, হ্যাঁ শেকড় হয় না, এটা যখন মালচিং দিবেন আপনি ফলন পাবেন ডাবল নিঃসন্দেহে। মানে যখন আপনি মালচিং করবেন তখন ফলন পাবে ডাবল নিঃসন্দেহে, কোনো ইয়া। কিন্তু অনেক সময় আমরা ইয়া করে ফেলি, মানে সিস্টেমগুলো বুঝি না ইয়া করা। আপনি যখনই মালচিং করবেন 1-2 ইঞ্চি ঢেকে দিবেন, তখনই আপনার দেখবেন যে আপনার এটা একটা বড় ধরনের আপনার হলো সার বলেন না, আমরা যে অর্থে সার ব্যবহার করি সেই সার কাজ করবে। কিন্তু আমরা হলো কি মানে শুধু শুধু দৌড়াই। ওই যখন আপনার 1-2 ইঞ্চি ঢেকে দিবেন, ওইখানে একটা কলোনি ডেভেলপ হয়ে যাবে, যারা আপনার খাবারগুলো যোগাবে। হ্যাঁ
এই যে ধরেন যে ফ্রুট ফ্লাই বললো না, ফ্রুট ফ্লাই, মাছি পোকা এসে ওই মাছি পোকার যখন ক্রীড়াটা বা ওই ফলটা যখন পড়বে, ওটাকে খাওয়ার জন্য ওইখানে ওই উপাদানগুলো তৈরি হবে। আমাদের বিভিন্ন ধরনের যে বন্ধু পোকাগুলো থাকবে তার কলোনি থাকবে, বিভিন্ন ধরনের অণুজীব থাকবে, দেশি কিছু অটো থাকবে, অটো চলে আসবে। আর একটা ওই যে সে নিজে খাবার জোগাবে, মালচিং যখন থাকবে 1 কেজি একটা মোটামুটি গড়ে 1 কেজি আপনার শুকনো গাছের কোনো খড় টর এগুলো একদিনে 6 লিটার পানি সংগ্রহ করে। সেটা সংগ্রহ করে কুয়াশা থেকে, এই যে কুয়াশা পড়ে না, কুয়াশা থেকে, বৃষ্টির পানি অথবা বাতাস থেকে সংগ্রহ করে 6 লিটার। তো 6 লিটার সংগ্রহ করলে এটা কাকে দিবে? সে মাটিকে দিবে, মাটিতে, হ্যাঁ মাটিকে দিয়ে দিবে। এরপর আরেকটা কি কারণ হবে, এই যে মালচিংগুলো থাকে, ধরেন যে কোনো পাতা, এই পাতাটা যখন সে তৈরি হয় সবগুলো উপাদান সে নেয়, নেওয়ার পর সে মারা যায়, হ্যাঁ সবগুলো উপাদান নেয় কিন্তু কম কম করে নিয়ে সে পড়ে, যখন মাটিতে সে পড়ে সেটা আবার ডিকম্পোজ হয়, আবার ডিকম্পোজ হয়ে মাটির সাথে আবার যোগ হয়ে যায়। বেসিক্যালি যেটা দেখা যায় আমরা এটা মানে ওই ফসলের যে অবশিষ্ট যে গাছটা বা কাণ্ডটা এটা আমরা তুলে মানে ফসল থেকে তুলে ফেলে দিই। এটা ভুল প্র্যাকটিস আর কি। যে কোনো গাছ যখন তৈরি হয় সে হলো ধরেন তার যে কাণ্ডটা কার্বন দিয়ে তৈরি হয়, কাণ্ড, তারপর পাতা, নাইট্রোজেন, হ্যাঁ এই প্রত্যেকটা যে উপাদান তৈরি হয় সে আলো, বাতাস, সূর্য, মাটি থেকে গ্রহণ করবার তার শরীরে নেয়, নেওয়ার পর এইখান থেকে 4 ভাগের 1 অংশ সে হলো কি তার ইয়াতে দেয়, ফলে দেয় অথবা তার শস্যে দেয়, কিন্তু বাকিটা তার বডিতে রাখে, শরীরে রাখে, পাতাতে শরীরে রাখে। এখন আপনি যদি পুরাটা সহ নেন, আপনার তো উদ্দেশ্য হলো আপনি শুধু ফসলটুকু নেবেন, আপনি যদি পুরাটা সরাই ফেলেন তাহলে মাটিতে ঘাটতি পড়বে না, এই ঘাটতি আপনি কোনোভাবে অন্য জায়গায় পূরণ করতে পারবেন না। তাহলে মাটি আমাদের ঘাটতি ভিটে, হ্যাঁ হ্যাঁ এটা রিসাইকেল করতে হবে। ঈশ্বরের যে সিস্টেম যে প্রত্যেক কিছুই হলো রিসাইকেল হবে। যেমন পানি কি নতুন করে জন্ম হয় না, পানি এখানে থাকবে নদীতে, এটা বাষ্প আকারে উড়ে হবে, হয়ে আবার এটা কি মেঘ হয়ে যাবে, আবার পাহাড়ে, ওইখান থেকে আবার বৃষ্টি হয়, আবার সমুদ্রে পড়বে, সমুদ্র থেকে এই যে রিসাইকেল হয় ঘূর্ণয়নশীল, ঠিক সেরকম হলে এই যে সকল কিছু নিউট্রিয়েন্ট রিসাইকেল হবে। ঠিক আছে, আমরা যে চাষটা করি তো মাটিটা যে আমরা মানে বীজ বপন করি বা চারা রোপণ করি, তো আমি একটা ইউটিউবে দেখছিলাম সেটা হচ্ছে যে মাটিকে আঘাত করা যাবে না, এরকম একটা আমার হয়তো ধারণা ভুল হইতে পারে। এখানে আবার এটা আলোচনা করবে, আমাদের ভুল হয়ে থাকলে মনে হয় আমাদের সংশোধন করে দেবে। তো আমি আলু করলাম, এখন দেখা যাচ্ছে কি মানে কোনো একটা কারণে আমার এই জায়গাটা আমার শক্ত হয়ে আছে, তো আমি এখন এই মাটিটা আবার কোনো রকম আমি দেখতেছি এটা আমার চাষ না করলে চলবে, আমি কোদাল দিয়ে করে দিয়ে আবার ড্রেন করে দিয়ে আমি এটা আবার উঁচা টুচা করে বা বেড করলাম বা যা কিছু করলাম, চাষ দিলাম না, আমার ট্রাক্টর দিয়ে চাষ দিলাম, ওটাতে আমি মিষ্টি কুমড়া দিলাম বা যা ফসল করি, কিন্তু মাটি কিন্তু আমার ঝুরঝুরা হইলো না, মানে যে একবারে পাউডার হয় এটা আমি করলাম না, ওইভাবে আমি বীজটা লাগাই দিলাম। ওকে, হ্যাঁ আপনার যখন আমার ঢেল হয়ে আছে, বুঝছি আমরা গ্রামের ভাষায় যেটা না, যখন একটা হলো কি মাটি নষ্ট হয় কখন, 5 ভাগ আপনার অর্গানিক পদার্থ থাকবে, জৈব পদার্থ থাকবে, যদি এটাতে মাটিতে 1 ভাগের নিচে আসে বা 0.5-এর নিচে আসে এটা হলো অনুপযোগী। যখন আপনার জৈব পদার্থ থাকবে না মাটিতে, আপনি মাটি সঠিকভাবে করবেন না, তখন এরকম মাটি শক্ত হবে। মাটি যখন শক্ত হবে, এই মাটি শক্ত আপনি হাত দিয়ে করতেছেন, কিন্তু আপনার শেকড় তো এই শক্ত মাটি কি ভেদ করতে পারবে? এটা মাটিটা প্রায় এই শক্ত করতে যে 30-35 বছর আপনার কষ্ট করতে হয়েছে, মানে খারাপ প্র্যাকটিস করে খারাপভাবে মাটিটা পরিচর্যা করতে করতে এই কষ্টটা হয়েছে। ভালো মাটি যেটা মানে মাটির মতো যদি থাকতো, মাটি মোলায়েম থাকতো, মোমের মতো নরম থাকবে, কিন্তু আমরা এইভাবে করতে করতে মানে সিস্টেম লস করতে করতে মাটিটাকে শক্ত করে ফেলছি। বুঝতে পারছি? মাটির মধ্যে অটো অক্সিজেন, মাটি নরম থাকবে, আপনি যেখানে যাবেন আপনি হলো নর্মাল একটা বিশেষ করে যদি কোনো বা আপনি ইয়াতে যান, আপনার এলাকার যে কোনো জায়গা জঙ্গলের মধ্যে যান, হ্যাঁ ওইখানকার মাটিটা খেয়াল করবেন যে ওইখানে তো এত কিছু করতে না, ওইখানকার মাটি কি শক্ত? হাত দিয়ে ওঠা যায় মাটিটা, হাত দেওয়া যায়, ঠিক আছে। যখন আমাদের এই বাজে প্র্যাকটিসগুলো আমাদের ঢুকাইছি, আমাদের উদ্দেশ্যে কমার্শিয়াল উদ্দেশ্যে ঢুকাইছি, তখন মাটিটাকে নষ্ট করতেছি, এবং এই মাটি নষ্ট করার জন্য আমরা মানে প্রতিনিয়ত সেই কাজগুলো করি, মাটি নষ্ট করার জন্য। ঢেল যেটা আমরা বলছি
ও যদি মাটি ঠিক হয়ে যায় ঢেলটা অটো হুম ওইভাবে সমান হয়ে যাবে, মানে মাটিতে, মিশে যাবে। হ্যাঁ মাটিতে তো আপনি যেটা ভালো মাটি সে অটোমেটিক ওইখানে কেঁচো থাকে, বড় ভালো মাটিতে কেঁচো থাকে, অণুজীব থাকে। ওই মাটি কেঁচো যখন ইয়া করে, কেঁচো মাটি দেখবেন যে কেঁচো যখন করবেন ওই মাটি এমনিতেই ভুরভুরা থাকে, মাটি এমনিতেই ভালো থাকবে। স্যার মাটির বিষয়ে যেহেতু কথা হচ্ছে, আমার আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যেটা সচরাচর মানে মানে বাপদাদার নিয়ম অনুযায়ী মানে আমরা যেটা শিখছি আর কি, আমরা ট্রাক্টর দিয়ে 3-4টা চাষ দিই মানে ভুট্টা লাগানোর জন্য, 3টা দেই 4টা দেই, মিনিমাম 3টা তো দেই মাটিটাকে পুরো নরম করার জন্য। তাহলে আমি যদি এখন এটা থেকে সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমার একটা চাষ দিলেই হবে, মানে আমার শুধু 20টা দেন মাটিতে, আমার আর দেওয়ার দরকার নেই। আপনার ওই মাটিতে প্রথম যে বিষয়টা কাজ করতে হবে যে মাটিতে পর্যাপ্ত অণুজীব আনার জন্য বা দেশি কেঁচো আনার কাজটা করতে হবে। আপনার চাষের কাজ করবে দেশি কেঁচো। মানে চাষ নিয়ে আমার টেনশন করতে না 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 না, মাটি এমনি ডেভেলপ, বীজটা ঢুকাই দিতে পারলেই হলো। না না, সেটাই বলতেছি যে মাটিতে এই আপনার যদি আপনার জৈব পদার্থের পরিমাণটা বাড়ে যায়, যথাযথ যে অণুজীবগুলো থাকার কথা সে যদি থাকে, অটোমেটিক এই চাষ নিয়ে আপনার তত বেশি ইয়া থাকবে না। যখন আপনার এইগুলো ঘাটতি থাকে, কেঁচো নাই, অণুজীব নাই, তখন আপনি ওই কেঁচোর কাজ করতেছেন, আপনি হলো এই জন্য বড় বিষয় হচ্ছে যে অন্তত বছরে অন্তত একবার মানে ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডে যদি আপনি ভালো যদি বলেন যে সার বলেন, হ্যাঁ বছরে একবার ডাল জাতীয় ফসল আপনাকে মাটিতে করা, যেখানে ডাল জাতীয় ফসল যেখানে যে মাটিতে আসে আপনারা খেয়াল করে দেখবেন ওই মাটিটা অন্যরকম থাকে মাটি। আপনি ধনসা বছরে 40 দিনের জন্য অন্তত একবার ধনসা, তাহলে এই সমস্যাগুলোর সমাধান আপনি অটো পেয়ে যাবেন। এই যে ডাল জাতীয় ফসল যখন করবেন তার পাতা সে ফেলায় দেয়, শরীর থেকে ফেলায় দিয়ে মাটিতে যোগ হয়, তার শেকড় ওই মাটিটাকে নরম করার জন্য ছিদ্র করে দেয়। তারপর সে ডাল জাতীয় ফসলের মধ্যে আপনার প্রায় মানে 5 ভাগ থাকে হলো কার্বন আর 1 ভাগ থাকে হলো নাইট্রোজেন। নাইট্রোজেন এবং কার্বন দরকার হয় কিন্তু আমরা হিউমাস তৈরি হইতে, যে 80 ভাগ আপনার 100 ভাগ 10 ভাগ দরকার হয় হলো আপনার কার্বন আর 1 ভাগ দরকার হয় নাইট্রোজেন একটা হিউমাস তৈরি করতে গেলে। সেখানে ডাল জাতীয় ফসলে হিউজ পরিমাণ হলো নাইট্রোজেন থাকে। যখন আপনি ডাল জাতীয় ফসল চাষ করবেন তখন অটোমেটিক মাটি এটা ডেভেলপ থাকবে, বুঝতে পারছি? প্রয়োজনে যেমন হইতে পারে ভুট্টা লাগাইছেন, হ্যাঁ ভুট্টা লাগানোর পর ভুট্টার আগাছা পরিষ্কার করার জন্য আমরা তোজ্য শুরু করে দিই। এমন হতে পারে যে ভুট্টা লাগাইছেন, ভুট্টা লাগার পর খেসারি কালাই আছে না, হ্যাঁ খেসারি কালাই আপনি ফেলাই দিলেন, ছিটাই দিলেন বিঘাতে 2-3 কেজি ছিটাই দিলে সে হলো কি খেসারি কালাই, ভুট্টা তো উঠে যাবে 5 ফিট, ভুট্টা গাছ যখন উঠে যাবে এই পরিমাণ, খেসারি কালাই নিচ দিয়ে তখন এই পরিমাণ থাকবে, ঠিক আছে? না না জন হবে না, সে তার মতো কাজ করবে, ওটা আপনার অটো মালচিং কাজ হয়ে গেল, বললেন না মালচিং দিব কি করে, সে ঢেকে থাকবে। হ্যাঁ পরবর্তীতে আপনি হলো ওই যখন পুরা ভুট্টা গাছ ছায়া যাবে, আপনি সুন্দরভাবে খেসারি আপনি হলো আপনার গরুকে খাওয়াইলেন, গরু খাইলে গরুর আদর্শ খাবার তো এই খেসারি কিন্তু, হ্যাঁ আপনার গাছ উঠে গেল, তাহলে আপনার এখানে আগাছা মারার জন্য ওষুধও দিতে হলো না, মাটিও নরম থাকলো, পানিও দিতে হবে না, বুঝতে পারছি? হ্যাঁ গাছ হবে তো, গাছ হবে। যেদিন ভুট্টা লাগা দিলেন, হ্যাঁ ভুট্টা আপনি লাগা দিলেন না, আপনি বেড করে লাগা দিলেন, সেদিন আপনি খেসারি ছিটিয়ে দিবেন। হ্যাঁ খেসারির কালাই তো ভুট্টার দানার থেকে আগেই জার্মিনেশন হবে, জার্মিনেশন হওয়ার পর ভুট্টা গাছ তো আপনার হলো সারি থেকে সারি প্রায় 3 ফিট দূরে, অটোমেটিক আপনার হয়ে যাবে, বুঝতে পারছি? আপনার আপনার হলো খেসারি কালাই ধরবে কয়টা, এটা একটা ফ্যাক্ট সুযোগ, কিন্তু আপনার তো ওইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাকে ঢেকে রাখা, মাটিটাকে কাভার করা। হ্যাঁ মাটি তখনই শক্ত হয় যখন হলো ডাইরেক্ট সানলাইট পড়ে মাটিতে, হ্যাঁ মাটিতে কোনো ঘাস নাই, কোনো কিছু নাই, সানলাইট পড়ে, সূর্যের আলো পড়ে। যে কোনো মাটি যখন আপনার 35 ডিগ্রির উপরে যদি তাপমাত্রা হয় তখন ওইখানকার যে কার্বন, অর্গানিক কার্বন, সেটা আর থাকে না, সেটা হয়ে সূর্যের আলোতে উপরে উঠে চলে যায়, কোনো অণুজীব থাকে না, ডেথ মাটি হয়ে যায়। আর আপনি যেটা মাটির কথা বলতেছেন এটা হলো মাটি মানে খারাপ মাটি, মানে ওটাকে বলে বন্দা মাটি, ঠিক আছে? এই বন্দা মাটিটাকে কীভাবে আরও ভালো মাটি করা যায়, যদি আপনার জৈব পদার্থ যদি 1%ও থাকে, ও মাটিতে আপনি ফসল ঘরে নিয়ে এখন যে পরিমাণ নেন তার থেকে কত পরিমাণ ফসল নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে ওইটা বাড়ার জন্য কি করতে হবে আমাদেরকে? এই যে ধনচা করতে হবে, ডাল জাতীয় ফসল করতে হবে, তারপর হলো এটা করে কি চাষ দিয়ে দিব জমিতে? হ্যাঁ ওটা বিভিন্ন সিস্টেম আছে। 40 দিন হয়ে গেলে আপনার হলো ইয়া করে দিলেন, আপনি হলো যদি ফসলের মধ্যে করেন তাহলে কেটে ফেলা দিয়ে মালচিং করে দিতে পারেন, চাষ দিয়ে দিতে পারেন,
এটা আপনার কৌশলের উপর কি হবে, আপনার কোন মাটি কোন কন্ডিশনে আছে, ঠিক আছে। কিন্তু চার্জ দিলে কিন্তু আমার জমিতে আবার তো ক্ষতি হয়ে যাবে। আপনি ডেট মাটির কথা বলছেন, হ্যাঁ, যে মাটিটা বললেন না যে ওইটা শক্ত হয়ে আছে একদম, হ্যাঁ, ইটের মতো হয়ে আছে, ও মাটির তো জীবনী শক্তি নষ্ট হয়ে গেছে। একটু মাঝখানে নিতে হবে। তাহলে আমার এই বাগানের কথা, এই বাগানে এখন কি আমি ওই ফাঁকায় কিছু ধনচা গাছ তুলে দিতে পারবো? যে কাটে এখানে আমার চাষ দেওয়ার অপশন নাই। ডাল জাতীয় ফসল করতে পারতেন। ডাল জাতীয়। হ্যাঁ, আর যেটা হলো যে আপনি ডাল জাতীয় ফসল আমি গাছটা থেকে আমার যে চারা গাছ যেটা মেইন গাছ তার কত দূরে ডাল যেটা আপনার হলো ছায়ার জন্য, যদি সূর্যের আলোর জন্য যদি কোনো ডিস্টার্ব না করে কোনো সমস্যা নেই। পুরোটাতে মূল হলো সূর্যের আলোর সাথে ডিস্টার্ব, সূর্যের আলো বাতাস নিচতে আপনার ঢাকা থাকলে কোনো সমস্যা নেই। এখন আমার মানে ওইটাই যে আমার আর যদি এরকম যদি ধনচা এরকম কাজ হয়, হ্যাঁ, একটু ধনচা কাজ যদি হলো বা অরহর কাজ হলো, আপনি কাটবেন, মানে হ্যাঁ কাটবেন, কিন্তু শিকড় থাকে যাবে নিচে। না শিকড় থেকে গেল আমি উপর থেকে কাটে আবার হ্যাঁ, মালচিং হয়ে গেল, মালচিং হয়ে গেল। তার মানে অরহর এবং ধনচা আমি মানে যেমন ডাল জাতীয়, হ্যাঁ হ্যাঁ, ডাল জাতীয়। সে ডেভেলপ করবে। আমন ধান কাটে নেওয়ার পরে এখন তো জমি আমার ফাঁকা, একটা চাষ দিয়ে ধনচা ফেলাই দিবেন, চাষ দিয়ে ধনচা ফেলা দিয়ে তারপর আমি এই ধান চারা ধান লাগাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুযোগ পাইলে মাটিতে হলো ডাল জাতীয় ফসল ব্যবহার করবেন। কারণ হচ্ছে কি, এটা একটা ব্যাখ্যা হচ্ছে আপনার যে মাটির মূল প্রাণ হচ্ছে হিউমাস বলে একটা ওয়ার্ড বলে, হিউমাস। এই হিউমাস গঠিত হয় মূলত দুইটা জিনিস নিয়ে। একটা হলো অর্গানিক, মানে উদ্ভিদ থেকে আসে কার্বন, আর একটা উদ্ভিদ থেকে আসে নাইট্রোজেন, এই দুইটা উপাদান, ঠিক আছে। এটা হলো ইউরিয়া সারের নাইট্রোজেন, এটা না, কিন্তু উদ্ভিদ থেকে যে কার্বনটা আসবে এই কার্বনটা, এবং উদ্ভিদ থেকে যে নাইট্রোজেনটা আসবে এই নাইট্রোজেনটা, এই দুইটা কার্বন নাইট্রোজেন এই অনুপাতটা মিলে হয় কি হিউমাস। সেই অনুপাতটা হয় কি, কার্বন লাগে 10 ভাগ আর আপনার নাইট্রোজেন লাগে কত, 1 ভাগ, 10:1, এই অনুপাতে গঠন হবে। এখন যে কোনো মাঠ ফসল, শুধু ডাল ফসল বাদ দিয়ে যে কোনো মাঠ ফসলে আপনার এই অনুপাতটা থাকে কীরকম, এই অনুপাতটা ধরেন যে আপনার হলো ধানের এই যে গোড়া রাখি দেন না, এখানে অনুপাতটা থাকবে কত আপনার 80/1, 80:1, মানে কার্বন থাকবে 80 ভাগ, নাইট্রোজেন থাকবে কত ভাগ, 1 ভাগ, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন কি আগে আমরা লাগবে আমাদের হিউমাস কত, যে নাইট্রোজেন যদি 1 ভাগ লাগে তাহলে কার্বন লাগবে কত, 10 ভাগ, বুঝতে পারছি। তাহলে 10:1, তাহলে 70 ভাগ কিন্তু বেশি আছে, কি আছে, কার্বন। তাহলে 70 ভাগের জন্য 7 কেজি আপনার কি লাগবে, নাইট্রোজেন লাগবে। নাইট্রোজেন। এই নাইট্রোজেন দিবে কোথায়, এই নাইট্রোজেন আসবে কোথা থেকে, আপনার হলো লিগুমিনাস, মানে আপনার ডাল জাতীয় যে ফসলগুলো আছে, এই ডাল জাতীয় ফসলে আবার কি আছে, যে প্রায় হলো 5 থেকে 7 ভাগ আছে হলো কার্বন, আর 1 ভাগ আছে কি, নাইট্রোজেন। কার্বন বাড়ে গেল, মানে হ্যাঁ, তাহলে এখানে কি বাড়লো না, কার্বন তো আপনার লাগবে 10 ভাগ, মানে হিউমাস গঠনের দরকার কত, 10 ভাগ, আর 1 ভাগ লাগবে হলো নাইট্রোজেন। আর আপনার লিগুমিনাস যে ফসলটা আছে তার কি 4 ভাগ আছে, ধরেন 4 থেকে 5 ভাগ আছে কি আপনার হলো কার্বন, 1 ভাগ আছে নাইট্রোজেন। তাহলে আরো নাইট্রোজেন সে হলো কত, কার্বন আরো সেই কার্বন আরো কার্বন নিতে পারে, নিয়ে সেখানে কিন্তু হিউমাস গঠন করবে। এই দুইটা মিলে তো হিউমাস হয়। এরপর আর একটা সোর্স আছে, এই যে অণুজীবগুলো আছে না, এই যে কোনো অণুজীব হলো ধরেন যে অক্সিজেন গ্রহণ করে, মানে অণুজীব আছে দুইটা, একটা হলো অক্সিজেনের উপর নির্ভর করে, আর একটা অক্সিজেন ছাড়া আছে। যারা অক্সিজেনের উপর নেয়, অক্সিজেন নিয়ে শ্বাস প্রশ্বাস চালায়, তারা তার বডিতে কার্বন যোগ করে, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, যোগ করে। তারপর কি করে, এই বডিটা যখন হয়, এই অণুজীবগুলোর জীবনকাল কম থাকে, যখন সে মারা যায় তার বডিতে কি থাকে, কার্বন আর নাইট্রোজেনের অনুপাত থাকে, হ্যাঁ, এটা হয় যে 3:1, এক একটার এক এক রকম থাকে। তো এইখান থেকেও কিন্তু আপনার নাইট্রোজেনটা যোগ হয়, আরো কার্বন তো বুঝতে পারছি। তো এই যে এই কার্বন নাইট্রোজেনের অনুপাতটা এটা মেনটেন করার জন্য আমরা কি করতে হবে, লিগুমিনাস ফসল আর অণুজীবকে নিয়ে আসা। আর একটা উপায় আছে, দেশি কেঁচো যখন তার বিষ্ঠাটা দেয়, একটা কেঁচো তার জীবনে হলো 4 কেজি মাটি সে হলো ওই যে কেঁচো সার দেয়, কয় কেজি দেয়, 4 কেজি। আমরা যদি অণুজীবের এই যে দাদার যে এইচকে বহুমুখীর যদি আপনি হলো সারগুলো ব্যবহার করেন, ঘনজীবামৃত, তরল জীবামৃত, হ্যাঁ, যখন দিবেন আপনার প্রায় করে প্রায় 8 লাখ কেঁচো কাজ করবে, 8 লাখ কেঁচো। 8 লাখ কেঁচো যদি কাজ করে, একটা যদি দেয় 4 কেজি, তাহলে 8 লাখ কতগুলো কেঁচো, সেই কেঁচো তো আপনার জমিতেই তৈরি হবে। আপনি যেটা বললেন না যে মাটি শক্ত হবে, 8 লাখ কেঁচো যখন কাজ শুরু করবে তখন কি এই পর্যায়ে থাকবে। কিন্তু ওই নার্সিংটা, ওই কৌশলটা মাঠের নামে ধীরে ধীরে বুঝতে হবে, মানে এটা আপনাকে মাঠে ওই আপনার প্র্যাকটিসের সাথে। এই নার্সিংগুলো খালি ইউটিউবে দেখি, আর আজকে আপনার কাছে শুনলাম,
ফ্যাক্টগুলো বুঝছেন? এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, মানে জিনিসগুলো তো মূল জায়গায় বুঝতে হবে আপনার, কেন আমি খাবো। আমার হলো যেমন আপনি যদি বলেন যে আমার হাড় শক্ত করার জন্য, হ্যাঁ, আমার ভিটামিন ডি এখন তো ক্যাপসুল পাওয়া যায়, আমি ভিটামিন ডি খাই, কিন্তু এটা কি আল্লাহ প্রদত্ত? এটা কাজ হবে না যতই খান আপনি। আপনার যে সোর্স, হ্যাঁ, প্রকৃতি থেকে ঈশ্বর যে সোর্সগুলো বাইর করছে, ওই সোর্স থেকে ওইটা নিতে হবে। সেটা কি আপনার সকালবেলা যে সূর্য থেকে যে আলো, এই আলো থেকে আপনার ভিটামিন ডি আপনার অ্যাবজর্ব করতে হবে, তাই না? ঠিক এরকম সোর্স আছে, এই সোর্স থেকে নিতে হবে। এবং সবাই যা যে বলো, প্রকৃতির মধ্যে আমরা বাধা, প্রকৃতিকে বোঝা এবং যেটা হলো যেটা বলার চেষ্টা করতে, যেমন প্রাকৃতিক কৃষি যে বলতেছে যে আপনি দেশি গরুতে এই কেন বলতেছে দেশি গরু, অন্য গরুকে প্রাধান্য দিচ্ছে না কেন? দেশি গরুতে যে অণুজীবগুলো ডেভেলপ হয়, এটা অকল্পনীয়। এই অণুজীবগুলো বলছে কি, ওই যে ও অণুজীবগুলো মাটিতে যোগ করবে। অণুজীবগুলা যে যখন মারা যাবে, তার বডিতে কার্বন এবং নাইট্রোজেন থাকে, সে মারা যাওয়ার পর বডিটা তো উদাও হয় না, আপনি চোখে দেখেন না। গোবর খাইলেও দেখবেন না, গোবর দেবেন ঝুরঝুর হবে, কেন? অণুজীবটা ওখানে সে মারা যায়, সে তখন হলো ভুরভুরা হয়ে যায়। হ্যাঁ, ওইটা কি হবে আপনার, কি হবে, ওই জমিতে কার্বন নাইট্রোজেন যে রেশিওর কথা বললাম না, সে হিউমাসের গঠন করবে। বুঝতে পারছি? ছাগলের আপনার মল থেকে এটা পরিমাণে কম, অনেক কম। ছাগলের মল, হ্যাঁ, যে এটা যে ফাইন্ডিং যেটা রেজাল্ট পাইছে আপনার, সব থেকে হলো দেশি গরু। হ্যাঁ, দেশি গরু কি ফার্স্ট চেষ্টা করা যে নিজের লোকাল যে দেশি গরুটাকে দেখবেন যে আপনার এই উত্তরবঙ্গে যে ছোট সাইজের গরুটাকে, এটা কিন্তু এখানকার ফার্স্ট লোকাল। তারপর এটা না পাওয়া গেলে সাইওয়াল অথবা চিটাগাংয়ের যে ওই যে সিন্ধি, এইটাকে। তারপর ধীরে ধীরে চেষ্টা করা যে যেটা বাইরে অস্ট্রেলিয়ান যে গরুগুলো আছে, ফ্রিজিয়ান টিজিয়ান, এগুলো বাদ দেওয়া। এই যে দিলে কি হবে আপনার, ওই যে অণুজীবের বিষয়টা, হ্যাঁ, যখন একটা গরুর যখন দুধ দোয়ায় অথবা বাছুর দুধ খায়, তখন তার অণুজীবের সংখ্যাটা কিন্তু এই যে দুধের মাধ্যমে প্রোটিন এনার্জিটা চলে যায়। এটাকে অ্যাভয়েড করা। একান্ত যদি এটা বিকল্প না থাকে, তাহলে পরিমাণে বেশি দেওয়া। এখানে মূল হচ্ছে কি, হ্যাঁ, মূল আপনি কিন্তু ওই যে তরল যে দ্রবণগুলো দিচ্ছেন, মূল হচ্ছে যে আপনি কতটুকু দিচ্ছেন এটা না, ওইখানে যে জীবনগুলো আছে এটা মাটিতে দেওয়া, মাটিটাতে ওই পরিবেশটা তৈরি করা, মাটিতে সেজন্য ডেভেলপ করে। বুঝতে পারছি? যখন আপনি তরলটা ব্যবহার করবেন, ওখানে কেঁচো আসবে, দেশি কেঁচো। দেশি কেঁচো তো যে তার যে বিষটাটা দেয়, এখানে দুইটা জিনিস দেয়। একটা হলো দেয় মাইকোরাইজে, এক ধরনের হলো ফাঙ্গাস। হ্যাঁ, সেটা কি করে, সেটা গাছকে পানির অভাব দূর করে, গাছের যে কোনো খাবার সে তৈরি করে। এই মাইকোরাইজা আমাদের যে মাটি তৈরি হইতে মাইক্রোরাইজার প্রথম ভূমিকা রাখে। পাথরগুলাকে সে খেয়ে খেয়ে মাটি করছে। এটা বুঝছেন? এটা অর্ধেক যে আমাদের কেঁচোর যে সার পাই আমরা মাটিতে, কেঁচোর যে বিষটা পাই, অর্ধেক থাকে মাইক্রোরাইজা, আর বাকি যে অর্ধেক থাকে সেটা থাকে হিউমাস। সেটা কার্বন নাইট্রোজেন রেশিও মিক্স থাকে, ওই যে কার্বন রেশিও। তো এই যে হিউমাস যে আপনার কেঁচোর যে সারটুকু পাইলেন, তো এটা তো গাছকে প্রোটেক্ট করে। তাই আপনি কেঁচো যদি আনতে পারেন, তো আপনি তো অত খাবার তৈরি হবে। আর যখন আপনি ন্যাচারালি খাবার যোগাবেন না, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে ভালো থাকে। এখানে কিছু কিছু আপনাকে টেকনিক অবলম্বন করতে হয়, এক একটার এক এক রকম আছে, এক একটা মরফোলজি, যে কোন গাছের প্রুনিং করতে হবে কী হবে, তারপর প্রুনিং করার তথ্য অনেকগুলো থাকে, কোন গাছটাকে কী শেপে লাগাইতে হবে, এগুলো কিছু কিছু টেকনিক থাকে, এক একটার এক এক রকম। এটা প্র্যাকটিস করতে হবে। আমরা যে কীটনাশক ব্যবহার করছি জমিতে, তো আমরা 12টা বাজার দিচ্ছি, এটা তো অবশ্যই, এটা যারা মাটিগুলো পাওয়া যায়, এটা তো ওই কোম্পানিরা যারা তৈরি করছে তারাও বলে। এটা হলো ইনডোর একটা প্র্যাকটিস। বাংলাদেশে প্র্যাকটিস কীরকম, যে আপনার হলো ধরেন যে এই আম বাগান বড় বড়, হ্যাঁ, কোনটার আগাছা বলতেছি, যে মাটি আপনার নষ্ট হবে, যে মাটি তার আদর্শ ধরে থাকবে না, তখন সেখানে আগাছা হবে, তখন সেখানে আগাছা আসবে। আগাছা আসবে কেন? ওই যে মাটিতে যেটা শর্ট থাকবে, যে উপাদানটা শর্ট থাকে, সেই রকম উপাদানের আগাছা তৈরি হবে ওই মাটির ওই ঘাটতি পূরণ করার জন্য। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নইলে তো মাটি বাঁচবে না। মাটির ধর্ম এরকম, মাটি তার নিজের টিকে রাখার জন্য করবে কি, ওইখানে যে উপাদানটা ঘাটতি, ঠিক ধরেন যে এখানে পটাশের ঘাটতি আছে, তাহলে পটাশের ঘাটতি, পটাশ সমৃদ্ধ যে আগাছাগুলো আছে সেখানে হবে মাটিটাকে বাঁচায় রাখার জন্য। ওটা তো কচু লাগাই। এটা হয় কীরকম, যে নিউট্রিয়েন্ট, ধরেন যে এই যে দেখবেন অনেক জায়গায় হলো যে পটাশের অভাব যদি হয়, গাজর ঘাস থাকে, দেখবেন যে গাজরের মতো যে পাতা আছে না, তখন সেখানে সে আসবে। এখন একটা গাছ, একটা যেমন যে আপনার কচু গাছে কি শুধু একটা উপাদান দিয়ে তৈরি? সবগুলো উপাদান থাকে, এর মধ্যে যে একটা কিছু কিছু উপাদান থাকে সেটা মেজর থাকে, সেটা পরিমাণে একটু বেশি থাকে। এটা রিসার্চের ফল। হ্যাঁ, এটা কারণও আছে। আমাদের যে 17টা উপাদান আছে,
17টা যে উপাদান আছে 17টা উপাদানের মধ্যে আপনি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা আসবে হলো সূর্যের আলো থেকে, মাটি থেকে আসবে না। বাকি প্রত্যেকটা আপনার মাটি থেকে আসবে। এই মাটি থেকে কখন আসবে? মাটি থেকে নিচ থেকে যখন আসবে সে সংগ্রহ করবে। এই যেটা শর্ট থাকে, হ্যাঁ, সেটা করে কি, আপনার শর্ট থাকলে কি ওইখানে যেটা শর্ট থাকবে মাটির নিচ থেকে হলো ইভাপোরেশন হয়, মাটির নিচ থেকে ওই যে গাছটা শর্ট থাকবে ওইটাকে মাটির সে নিচ থেকে যেন নিয়ে আসতে পারে সেই চেষ্টা করে। মনে করেন যেমন এই গাছটা অবশ্য বীজ আছে একটা, না আছে। এই বীজটা ওখানে আসবে কি হবে? ওই মাটিটা তো ওই জায়গাটা তো ওইটার অভাব, বীজটা তো তৈরি হতে হবে, নাহলে গাছটা হবে কি হবে? আপনার যতগুলা আগাছা থাকবে এই আগাছার প্রায় 80% হলো বীজ থাকে হলো ছোট বীজ। শোনেন কথা, এই বীজ ছোট যেটা, এই বীজগুলা আপনার প্রায় 1 ইঞ্চির মধ্যেই এই জন্মাবে, 1 ইঞ্চি গভীরের মধ্যে জন্মাবে। এটা যদি 1 ইঞ্চি নিচে যায় তাহলে আর এটা কিন্তু বের হবে না, কারণ এর বীজের যে ছোট সাইজের যে পরিমাণ, এর বীজের যে পরিমাণ এনার্জি বা তেল থাকে, বীজের মধ্যে তেল থাকে, সেটা যদি 1 ইঞ্চি নিচে যায় ওই এনার্জি পাবে না সেটা ভেদ করে ওঠার। তাহলে এই যে এটা পড়তেছে ওই 1 ইঞ্চির মধ্যে নিচে পড়তেছে। এখন এই যে আগাছার ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় হয় কীরকম যে আপনার যখন উঁচু নিচু হয় জমি, উঁচু নিচু হওয়ার পরে যখন আপনি পানি আসে বা বৃষ্টি পানি আসে, এই আসার কারণে ধরেন যে এটা যদি সমান থাকতো, এই নিচু থাকার কারণে এখানে আগাছাটা যেটা ছোটো আগাছা সেটা বেশি থাকে, বেশি থাকার কারণে আপনি যত চাষ দেন ওই একটু জায়গার মধ্যে বেশি থাকবে, কারণ ওই জায়গাটা আপনার কি পানি ওই জায়গা থাকে, পানি থাকে, বেশি থাকার কারণে যখন পানি নামে যায় তখন সে উপরেই থেকে গেল। আবার সে যখন তার সময় সুযোগ হলো সে সুন্দরভাবে বের হয়ে আসলো। আমার একটা প্রশ্ন আছে, বিরক্ত করেন না, আমাদের এখানে খাল কাটছে, খাল তো বুঝে না কি দিয়ে কাটছে, যে ভেগুর দিয়ে কাটছে। আমার ছোটবেলার থেকে, আমার বয়স 60-60 উপরে, ছোটবেলার থেকে ওই খাল আর কি কাটে না, খাল কেটে উপরে মাটি দিছে, এই মাটি ভেদ করে গাছ কোন আগাছা কোন যাই কোন উদ্ভিদ উঠছে, এই বীজ কোথেকে গেল? আমি তো দেখছি পানি এমন শুকাইছে আপনার খালের, একবারে শুকাইতে খালের মাঝখানে পুরা ফাইটা চলছে, এরপর কিছুদিন পর আবার বৃষ্টি হয়ে পানি হইলো, এখানে মাছ কিভাবে আসলো? না, একটা হলো যে আগাছার আল্লাহরই তো না দান। একটা না আপনি খাল কাটলে যে ওখানে হইতে পারবেন এমন না, কাশ ফুলে যে হ্যাঁ বাতাসে এমন আগাছা আছে যে কিছু আপনার বাতাসের মাধ্যমে আসে, বাতাস হ্যাঁ বাতাসে আসতে পারে, বীজের সাইজের উপর ডিপেন্ড করে। অনেক সময় হলো এমন জাতীয় উদ্ভিদ সে মাটি ফেলে উঠছে, কাশফুল হলে এই যুক্তিটা মানতো, কিন্তু আমি অনেক দিনে চিন্তা করতেছি, আমার মাথা তো ছোট, কিন্তু এটা উত্তরটা খাইতে পারি আজকে 50-60 বছরের পরে মাটি উঠে ফেলাইছে, এই মাটির মধ্যে উদ্ভিদ, ওগুলো বীজ ওখানে ছিল, আমার দেখছি, আমার একবারে পুকুরের নিচের মাটি দাদা, পুকুরের নিচের মাটি উপরাই না উঠাইছে, এখানে দেখে আরো জঙ্গল বেশি উঠে, তাহলে ওখানে কিছু ছিল। ওই প্রশ্নটার আপনি যে আমরা যেটা এখন চিন্তা করছি ওইটার স্যার কিন্তু ওইটার উত্তর আগেই দিয়েছে, যে যেটা মানে মাটিতে যেটার অভাব থাকবে সেই ধরনের উদ্ভিদ আপনার মানে ওই জমিতে এই দাদা জিজ্ঞাসা করে, মানে এটা আইলো কত বীজটা করতে গেছে না, কিছু বীজ থাকে না, কিছু ডরমেন্সিতে থাকে, কিছু মানে আপনার কিছু বীজ থাকে যে ইয়া থাকে কি বলে ঘুমন্ত অবস্থা থাকে, মানে প্রকৃতির লীলা তো অনেক, সবগুলো তো কিছু থাকে ঘুমন্ত অবস্থা থাকে, নির্জীবভাবে থাকে। তার যেমন ধরেন যে আমরা ইয়া রাখলাম, ধরেন যে ধানের বীজ, হ্যাঁ আমার হলো ঘরে রাখতেছি, আমার গাজায় না, ঠিক সেটাকে রোদ দিয়ে যখন তার এনভায়রনমেন্ট তার মতো করে দেই না, পানি টানি দিয়ে দেয়, তখন ফিরে আবার গাজায়। এটা বলে যে কিছু বীজ থাকে তার বৈশিষ্ট্য থাকে যে সেরকম সে ডরমেন্সিতে থাকতে পারে। এই যে এখন বলতেছে যে কেঁচো নাই, আপনি ঠিকই জীবামৃত ব্যবহার করেন, ছাদের মধ্যে আমাদের কেঁচো আসছে, হ্যাঁ গেল ছাদে, বুঝতে পারছি, ডরমেন্সিতে থাকে, মানে সে নির্জীবভাবে ঘুমন্ত অবস্থা থাকে। এই উপাদানগুলো তৈরি করে তো তার হলো অ্যাক্টিভ করার জন্য। আমাদের 5 তলা ছাদের মধ্যে ট্রেনিং করে আসলাম না 23 তারিখে, হেনে কেঁচো গেল কেমনে? সাভারে অতিষ্ঠ হয়ে গেছে। সাভারে যে আপনাকে সমস্যার ড্রামটা দিছি, ওই তো আমার পুরো ছাদ কিছুতে ভর্তি হয়ে গেছে। কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে একটি হচ্ছে যে
মানে মানে প্রশ্ন সব কইয়া দেন, খাতা দিয়ে দেন, স্যার উত্তর দেন। বলুক বলুক লেখা বুঝতে পারবি কিনা, না বলেন বলেন, মনে থাকবে এখন। মানে আম বাগানে মানে আমের সাথে আর কি কি করা যায়? সাথী ফসল হ্যাঁ, সাথী ফসল হিসেবে এক না, আর শেষ করেন। সবই শেষ করে দেন। অনেক করে একটা করে উত্তর দিলে ভালো হয়। আচ্ছা, সব লিখে আমার একটা রাখবে, তো চাষ খাতাটা দিয়ে দেন, আচ্ছা, প্রশ্নটা সবগুলা বলে দেন। ওইভাবে লিখে রাখবে, বুঝছি। দেন আপনি ওখান থেকে বইলেন, অসুবিধা নাই। দাদা আপনি আপনার আম বাগান যদি আপনার প্ল্যানিং থাকে যে আম বাগানের সাথে আমি করব এখন, যে আম বাগানের সাথে অন্য ফসল, হ্যাঁ, তখন আপনার দূরত্ব মেনটেন করতে হবে। দূরত্ব কীরকম, যে যখন আপনি হলো আম গাছ সেট করবেন, আম না ফাঁকার পরিমাণ, যদি আম গাছ এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব 30 ফিটের পর হয়, তাহলে মাঝখানে আপনি 2টা বেড তখন পার্মানেন্ট বেড তৈরি করতে পারেন। যেমন হলো এই এসকে বহুমুখীর যে ইয়াটা আছে, পার্মানেন্ট বেডে তখন ইচ্ছা মতো আপনি চাষ করতে পারবেন। হ্যাঁ, সূর্যের আলো ঠিক মতো জব পড়ে, সকল ফসল হবে সূর্যের আলো পড়লে। আর একান্ত যদি না হয়, যদি থাকে যে হালকা হালকা শেড পড়ে 50%, সাধারণত আপনি হলো হলুদটাকে প্রায়োরিটি দিয়ে হলুদ করতে পারেন। ঠিক আছে, 50% হলুদ করতে পারেন, এই হলো বিষয়। আর যদি একবারে যদি দেখেন যে না সূর্যের আলো একটু আসে না, তখন তার মুশকিল, তখন চাষ করা। দ্বিতীয় প্রশ্ন, পুকুরের মানে একটা পুকুর আছে, দুই সাইড খুবই উঁচু, লাল মাটি, তো ওখানে মানে কি করা যেতে পারে? উঁচু জায়গা তো সবে হয়, উঁচু জায়গা সব হয় কীরকম, যদি সাধারণত প্রকৃতির যে সিস্টেম, উঁচু জায়গায় থাকবে গাছপালা, ফসল, সব কিছু, আর নিচু জায়গায় থাকবে পানি, মানে মাছ থাকবে। এটা কিন্তু প্রকৃতির সিস্টেম। এখন উঁচু জায়গায় যদি আপনার স্পেস থাকে, মানে এক একটা গাছের এক এক রকম সে নেয়, আয়তন বা স্থান নেয়, তো যদি এরকম থাকে, আলো বাতাস থাকে, লাল মাটিতে আপনার সকল কিছু হয়। লাল মাটিতে মূল যেটা সমস্যা হয় যে কাদা পরিমাণ বেশি থাকে, মানে অর্থাৎ মাটিটা থেকে বেশি হলো কম্প্যাক্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওখানে একটু আপনার হলো অণুজীব নিয়ে আসা, অণুজীব ব্যবহার করা, বিশেষ করে যে ঘন জীবামৃত ব্যবহার করা, এবং তরল জীবামৃত যখন ব্যবহার করবেন, ওইখানে মাটি আলগা হবে, নরম হবে, তখন আপনি যে কোনো কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঢালু জায়গাটা, মানে এই পদ্ধতিও করা যাবে কি? ঢালু হলে আপনি তখন কাজ করতে হবে, এখানে তো সবজি টবজি চাষ করা হবে। ঢালু না দেখলে মুশকিল, মানে বড় গাছ জাতীয় করতে পারেন, বিশেষ করে কম শেডের গাছ, যেমন হলো মালটা গাছ করতে পারেন, মালটা ভালো হতে পারে, কলা ভালো হতে পারে, কলার জন্য ভালো হবে, চমৎকার হবে। হ্যাঁ, কলা পুকুরে ঢালু তো বলতেছে না, ঢালু যখন পুকুর পাড়ে কলাটা বেশি সমস্যা হয় বলি, যখন আপনার কলা গাছের আপনি কলাটা হারভেস্ট করে ফেলাবেন, থাকবে ওর গোড়াটা, যখন বৃষ্টির পানি হবে গোড়াটা পচন হয়ে যাবে, ওখানে পানির জমে থাকবে, এই পানিটা আস্তে আস্তে লিক হয়ে আপনার পুকুর পা ফাটে যাবে, হ্যাঁ। এই সমস্যাটা হবে। বিশাল পুকুর, তারই মনে হয় পাহাড়ের অল্প জায়গা আছে। পুকুর পাড়ে কলা লাগালে এই সমস্যাটা হবে। কলাতে হয়ে যায়, পার নষ্ট হয়ে যায়। করবেন, তাহলে আপনার করবেন, কলা আপনার হলো বিশেষ করে সজনা লাগাইলেন, দেশি যে 12 মাসি সজনা আছে না, দেশি যেটা, ওটা যখন লাগাইলেন, হ্যাঁ, পাতা আপনি মাছের খাবার ব্যবহার করলেন। এরপরে হ্যাঁ, ভেন্ডা কোনটা কয়, বেদেনা ভেন্ডা তো মানে ইকোনমিক দিকটা আর কি, ইকোনমিক। হ্যাঁ, ওহো, ওটা তো অর্থনৈতিক, ওটা থাকলে তো ভালোই, ওটা তো ওষুধি গাছ। এখন তো ওটা তো বাণিজ্যিকভাবে আপনার পেঁপে করবেন, পেঁপে গাছ লাগানো যায়, পেঁপে করবেন, সমস্যা কি? এই যে ড্রাগন লাগাইতে পারবেন। পদ্ধতি করছে মানে 5টা একবারে এরকম বানানো হয় কি জানার জন্য বলছি। মানে ওই পুকুর পাড়ে আপনার কতটুকু স্পেস সেটার উপর ডিপেন্ড করবে। বিশেষ করে পুকুরে একটা বড় জিনিস আপনার রাখতে হবে যে আপনি যখন গাছ লাগাবেন পুকুর থেকে, তার যে ছায়াটা ওই মানে আপনার পানিতে পড়ে কিনা, পানির যে রোদটা ঠিক রাখা, পানির রোদ ঠিক রাখা, আরটা যে পানির বিষয়টা রাখা ঠিক, তারপর আপনি ওইভাবে সেট করা, এক একটা গাছ এক এক দূরত্বে লাগাইতে হয়, ওইভাবে বিবেচনা করে রাখা। পরে এখানে আমাদের একটা পুকুর আছে, ওখানে মালটার গাছ করছি, মালটা গাছ যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আমি আমার পুকুর পাড়ে যে মালটা লাগাইছি, এখানে আমার যেহেতু আমার পুকুরটা নতুন হওয়ার কারণে আমি যে মাটি কাটে রাখছি, মাটিটাতে কিন্তু অনেক ফাটা আছে। আমি যখন পানি দিচ্ছি, পানি কিন্তু আমার সাথে সাথে নিচে চলে যাচ্ছে, গাছের গোড়া কিন্তু রস থাকে না, যার কারণে এখানে কিন্তু আমার মালটা ভালো হয় নাই। আর পুরাতন পুকুর যেগুলা,
ওর মাটিটাতে কিন্তু ওই ফাটা দাগটা নাই, ওখানে কিন্তু রস হবে। এখানে আমাদের একটা পুকুরে বেশ বড় বাগান, মালটার অনেক বড় বাগান আছে, ওরা রাসায়নিকই করে, যথেষ্ট ভালো করা যায়। আর পেঁপে গাছ তো হবেই, পেঁপেরও সমস্যা নেই, মালটা গাছেরও সমস্যা নেই, বড় পুকুর হলে, পুরাতন মাটি হলে। আর নতুন মাটিতে আমার সমস্যা হয়েছে, আমি ওখানে সাকসেস হতে পারিনি। রাসায়নিকে আমার গাছ ছিল, ভালো ছিল। যখন আমি প্রাকৃতিকে আসলাম, প্রাকৃতিকে যেহেতু আমার এখানে মাটিতে যদি রস না থাকে তাহলে আমার অণুজীব অত সক্রিয় হবে না, তো আমি তো রসই রাখতে পারতেছি না। পানি দিচ্ছি আজকে, এখন পানি দিলে একটু পরে মনে হবে যেখানে পানি দেওয়া হয় নাই, এবং মাটিটা ফাটা আছে, সাথে সাথে পানি কোন দিক দিয়ে পুকুরে টুকুরে নামে যাচ্ছে, যেহেতু আমার পুকুরটাই কিছুদিন আগে কাটানো। আর যেগুলোতে ওই ফাঁকাটা নাই, ওইটা অনেক পুরাতন পুকুর, ওখানে কিন্তু যথেষ্ট মালটার বাগানটা ভালো। একটা অবস্থা মানে বুঝে ব্যবস্থা আপনার করতে হবে। পুকুর পাড়টাতে আপনার খালি শুধু মাথায় রাখতে হবে যে পুকুর পাড়ে যে গাছটা লাগান, গাছের তো বুঝে নেই, আম গাছ যদি লাগান তো ওর যে পুরো ছায়াটা কিন্তু আপনার পুকুরটা পানিতে পড়বে, তাহলে লাগানো যাবে না বড় গাছ। যে শেডগুলা মাঝারি জাতীয় গাছ, মালটা, পেয়ারা, যেগুলো শেড ছায়া পড়বে না, ওর মধ্যে এই ধরনের সকল গাছ লাগাইতে পারবেন। আর এর মধ্যে যদি আপনি সজনাটা লাগান তাহলে ওটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। সজনা এরকম, আতাও তো ছোট আছে, যেটা আপনার শেডটা বুঝবেন, শেডটা বুঝে। যেমন মেওয়া গাছে কিন্তু আমরা মনে করতেছি যে ওটা কিন্তু যথেষ্ট বাণিজ্যিক ভ্যালু আছে। মানে এবার আমি দেখি যে এক একটা মেওয়া 60 টাকা করে বিক্রি হচ্ছে, তার মানে কথা বল, বিরাট ভ্যালু। কিন্তু আমরা ওই গাছটাকে কিন্তু আমরা আসলে গুরুত্বহীন মনে করছি। হ্যাঁ, আমার না ওই বাড়িতে আছে, আমি এবার নতুন করে এবার 10টা লাগাইছি, কিছু বাইরের গাছ লাগাইছি, কিছু লোকাল গাছ। নার্সারি যারা বিজনেস করে তো ওরা থাইটাই নাম টাম দিয়ে বা আনেও, এটা কতটা পরীক্ষা না করে ও হুট করে গেলে কিন্তু ধরা খাইতে হবে। মানে আমি অনেক পুরাতন চাষি হয়েও আমাকে মানে আমার খুব পরিচিত একটা নার্সারি হলো, আমাকে যে পরিমাণ ঠকাইছে, তো ওইটা মানে ভাষায় প্রকাশ করবো। আমার 8 বিঘা জমির মালটা আমার গোটা কাটে ফেলতে হচ্ছে। আমি 3 বছর পরে মালটা বুঝলাম যে এই মালটা আমার একেবারে বাজে জাত দিচ্ছে। 8 বছর পরে কিন্তু আমি মালটা গাছ কাটে ফেলছি। আমি এখন ওখানে বাড়িওয়ান বসাইছি, কিছু হলুদ মালটা বসাইছি। এটা মালটা গাছটা একেবারে কেটে না ফেলে এটা গোলা কাটে দিয়ে গ্রাফটিং করা, এখন গ্রাফটিং করতে গিয়ে যে কস্টিং, আমি দেখলাম যে তারপরে আমাকে মানে বিভিন্ন পরামর্শ দিল। একজন বলল যে আপনি গ্রাফটিং করবেন, আপনি 3-4টা লাগাইলেন, 2টা লাগলো, 1-2টা মিস গেল, গাছটা কিন্তু একপাশে হালে গেল। তো এইটা না করাচ্ছে ও গাছ তুলে দেন। এটা হয়েছে কি, এই ভাই যে গাছটা নিয়ে আসছে নার্সারি থেকে, নার্সারি থেকে হয় টবে অথবা প্যাকেটে, যখন টবে 2 বছরের গাছ বা 1 বছরের গাছ আনছে, এর মূল শেকড় কাটা, বুঝলেন কথা। এবং যখন ওই প্যাকেটে থাকছে না, ওই শেকড়টা এমন প্র্যাকটিস হয়ে গেছে, কয়েল হয়ে গেছে, ও যত যাবে ও কিন্তু ভাঁজ হয়ে ঘুরে ওর মধ্যে থাকবে। আমরা 3 ফিটের মধ্যেই থাকবে, বুঝছেন আমার কথা। 3 ফিটের মধ্যে ওর হলে টেম্পার কিন্তু ওই পর্যন্তই। ওর টেম্পার যা হয়ে গেছে, টেম্পার নষ্ট হয়ে গেছে, আপনি এটা করলে আপনার পুরোপুরি লস হবে। না আমি ওই যে কারণে না, আমার জাত ভালো না, জাত মানে ওইটা হচ্ছে কি যে জাম্বুরা যদি হইতো তাও রাখি দিতাম, জাম্বুরার রিসেল ভ্যালু আছে, কিন্তু আমার যে মালটাটা ওটা হয়েছে ওইটা খাওয়া যায় না, ওটা তুলে ফেলে নতুন করে হয় মালটার গাছ লাগানো না, ওইটা এখন কাটে ফেলতেছি, ওটা তুলে ফেলাম, ওখানে আমি গ্রাফটিং এ ঝামেলায় গেলাম না। বাড়িওয়ান কিছু বসাই দিছি ওখানে, বাড়িওয়ান বসাই দিয়ে আর পেয়ারা, আম গাছে কিন্তু বড় গাছ হলেও খুঁটি লাগে, মানে এই দিক থেকে কস্টিংটা বেশি হয়ে যায়। আর ফুড ফ্লাই মালটার ক্ষতির পরিমাণটা কম। আমে যেভাবে ফুড ফ্লাই মানে রাতারাতি একদম আম নষ্ট করে দেয়, যে আম দিচ্ছেন ওখানে পোকা, আম দিচ্ছেন ওখানে পোকা, মালটায় কিন্তু ফুড ফ্লাই আসে আনুপাতিক হারে কম। হ্যাঁ না, আমার কালার, আমার ওখানে আমি রাসায়নিকই দিছিলাম, কিন্তু ওই পরিমাণ দেই নাই। 30% জায়গা আমার মূল বাগানটা লিজ দেওয়া আছে, ওর সঙ্গে 30% জায়গায় আমি আম লাগানো ছিল, বাড়ি কি বলে আপনার আম্রপালি আম। তো আমি স্প্রে একটু কম করছিলাম শেষের দিকে, আমার কালো দাগ হয়ে গেল। আমার আম মূল বাগানের আম যাচ্ছে 1600 টাকা মন, আমারটা বলতেছে 300 টাকা মন আমের ক্ষেত্রে। আমি কিন্তু এই চাষে, প্রাকৃতিক চাষেও কিন্তু আমি খুব ভালো এখন পর্যন্ত করতে পারিনি। পরীক্ষামূলক এই গাছগুলি এবার আমি হাতে নিয়েছি। এটা কিন্তু গত আমটা রাসায়নিকে হয়েছে, আমার যে মূল বাগান লিজ নিছে তাদের কাছেই ছিল, ওদের কাছ থেকে এটা আমি হাতে নিয়েছি। দাদার পরামর্শ অনুযায়ী আমি এখানে 1 লাইন ঘন গাছ ছিল, 1 লাইন গাছ তুলে দিয়েছি।
এক লাইন তুলে গিয়ে এই সবজি টবজি এগুলি করা হচ্ছে। এই বাগানটা এবার হাতে নিছি, যদি আমি কালার ভালো করতে পারি। এমনি সব ঠিক আছে, স্বাদে ঠিক আছে, সবই ঠিক আছে, সাইজে ঠিক আছে। আপনার ধারণা কি সমস্যার জন্য কালারটা হয়? কালারটা ওখানে যখন বোরনের প্রচুর স্প্রে করতে হয়, আর এখানে আমার বোরনের স্প্রেটা কম হচ্ছে। আরেকটা আমার হয়েছে, যখন গুটি ছিল সেই সময় মানে এটি কিন্তু একদিন লাগে এখানে সময়। একদিন যদি খালি আপনার যা পোকায় মানে হাঁটা দেয়, যা পোকা গুটির গায়ে হাঁটে ওইটা বাস দাগ পড়ে যাবে। দাগ পড়লে কিন্তু প্রচলিত বাজারে ওটা অচল, সুবিধার মতন তখন দাগ হয়ে যাবে। আর কালো দাগটা পড়তেছে এই যে বর্ষার সময় বিভিন্ন কারণে কালো দাগ পড়ে, তখন তো ওরা কেমিক্যাল দিয়ে, অর্থাৎ বোরন কিন্তু প্রচুর স্প্রে করতে হয়। আমি বোরন দিয়ে ওটাকে চকচকা করে, শ্যাম্পু ট্যাম্পুও দেয়, তো বোরনটাই ধরেন মূলত দেয়, মাটিতে যেমন দেয় স্প্রে আকারেও দেয়। এখন এইভাবে ওরা চকচকা করে, মানে ওদেরও আম কালো হচ্ছে। আর গাছ যখন ঘন হয়ে যায়, এই ছায়া গাছে পড়ে যায়, বেশি রৌদ্র পায় না, সেই আমগুলিতে কিন্তু কালারটা খারাপ হয়। আমার এখানেও আবার যেগুলো পুরা রোদ্রে ছিল আম, সেই আমগুলি কিন্তু কালার মোটামুটি ভালো ছিল। গড়ে কিন্তু আমার আমের কালার খারাপ ছিল। আমের স্বাদে কোনো মানে সমস্যা নাই, আমে পোকারটাও ছিল না, আম যে পাম হয়ে যাওয়া সেটাও ছিল না, শুধু কালারে মানে ধরুন। এখন এই কালার খারাপ হলে পরে তো চলবে না। এখন হ্যাঁ হ্যাঁ এখন এটা আর কালারের জন্য এবার আমি আমার যে আমি ব্যাগিংটা করছিলাম সেটা আমার ভালো ছিল না, মানে ওটার কি বলবো, ব্যাগটা ভালো ছিল না, মানে আমার জানাও ছিল না আমি কোন টাইমে ব্যাগিংটা করব। এখন আমাকে কৃষি অফিসে এবার পরামর্শ দিছে যে আপনি 45 দিন হলে পরে আপনি ব্যাগিং করবেন, আপনার যেই স্প্রে দিবার দরকার সেই স্প্রে দিয়ে দেবেন। মানে যারা রাসায়নিক দেয় তারা রাসায়নিকের স্প্রে দিয়ে দিবে পোকামাকড়ের। আমরা 10 পাতার রস দেই, 10 পাতার রস দেই, সিভিআর যা দেই আমরা দিয়ে দিলাম। সিভিআর কিন্তু ফুল স্প্রে করবেন না, আচ্ছা তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। মানে কি ফুল আপনি ফল পাবেন না। গাছে ফুল থাকা অবস্থায় যদি আপনি সিভিআর না না ফুল থাকা অবস্থা নাই, আমি মানে এই যে ফল যখন 45 দিন বয়স হলো, তখন করতে পারেন। মানে ওই 45 দিন বয়সে আপনি যা আমার কৃষি বলছে আপনি যা স্প্রে করার করবেন, করে 6 ঘন্টার ভিতরে ব্যাগ লাগাবেন। মানে আমি কিন্তু এগুলি টেকনিক জানা ছিল না, ওইভাবে কৃষি অফিসের সঙ্গে আগে অতপ্রতভাবে মানে যোগাযোগও ছিল না। যাই হোক এখন মোটামুটি আমাদের দিনাজপুর এলাকার কৃষি অফিসগুলির সঙ্গে সবগুলি একেবারে দিনাজপুরের যে সর্বোচ্চ কর্মকর্তা অ্যাডিশনাল ডিরেক্টর, হ্যাঁ উনি থেকে শুরু করে একেবারে মানে আমাদের ওয়ার্ড কৃষি কর্মকর্তা সবারই সঙ্গে এখন মানে যে মোটামুটি একটা পরিচয় হয়েছে। একটা পরিচয়ের কারণে গেলে ওরাও মানে যাই হোক ওদের যেটুকু জানতে চাইলে জানায়। তো বললো যে 45 দিন আপনি ব্যাগিং করবেন। এখন এটা হলো আমার ফার্স্ট টাইম পরীক্ষা করা। এবার আমি 45 দিনে ব্যাগিং করব। ব্যাগিং করে যদি দেখা যায় আমার দাগ না হয়, তাহলে আমাদের আমটা মানে রপ্তানিযোগ্য আম হবে। এই গোচুনা হলো গোবরের, আমরা ম্যাক্সিমাম কৃষক এটা ফেলাই দেই, নষ্ট করি। এটা বাড়িতে আমাদের স্টোর করে রাখতে হবে, সিস্টেম করে চেষ্টা করা। দেশি গরু হ্যাঁ স্টোর করা, একটা চেম্বারের মতো করে রাখা, যেন যত পুরাতন হবে তত ভালো। যত পুরাতন হবে তত এর পিএইচটা নিউট্রালের দিকে আসবে। তার মধ্যে যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টগুলো থাকে, যেটা আমরা গাছকে সাপ্লাই করি, এই 17 ধরনের নিউট্রিয়েন্ট আমরা গাছকে দিই। প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কম কম করে এই গোমূত্রে পাবেন, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট। হ্যাঁ, সেটাতে গোমূত্রের মধ্যে আপনি নাইট্রোজেন পাবেন, পটাশ পাবেন, প্রত্যেকটা উপাদানে পাবেন কম কম করে। তাই এটা কিন্তু আমরা ফেলাই দিই। এটা আমরা যদি চৌবাচ্চায় ঠিকমতো রাখি স্টোর করে, যত পুরাতন হবে তত ভালো। কম করে চেষ্টা করা 7 দিনের বেশি পুরনো। যদি এটা 30 দিন, 2 মাস, 3 মাস পুরনো হয় আরও ভালো, কোনো সমস্যা নেই। এই গোমূত্র থেকে এই নিউট্রিয়েন্টগুলো চলে আসবে কোথায়? এই আমরা যে কালচারটা জীবামৃত তৈরি করতেছি, অণুজীব সার, সেখানে চলে আসবে। এরপরে কি আর লাগবে? মাটি লাগবে। এই মাটিতে আমরা জানি যে অসংখ্য অণুজীব থাকে, যেটা কাজ করে। চেষ্টা করা যে 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 মাটিতে আছে অণুজীবের সংখ্যা বেশি, দেশি কেঁচো থাকে, এরকম জায়গায় মানুষ চলাচল কম করে, রাসায়নিক সার কীটনাশক পড়ে না এমন মাটি, কোনো গাছের বড় গাছের নিচের মাটি, বড় গাছের নিচের কাছাকাছি মাটিতে বেশি অণুজীব থাকে। এইরকম জঙ্গলের সুন্দর জায়গার মাটি আপনার 1 কেজির মতো মাটি লাগবে। এই মাটিতে কি আসছে? ওই অণুজীবগুলা, যে অণুজীবগুলা গাছকে ডেভেলপ করে আরও খাবার দেবে। আমরা তো গোবর থেকে এক ধরনের অণুজীব পাইলাম, মাটি থেকে আরেক ধরনের অণুজীব আসলো। এই যে অণুজীব আসলো, সংখ্যার হিসাব তো আমরা ক্যালকুলেটরে ধরতে পারবো না। এই অণুজীবগুলো আসলো, এই অণুজীবগুলো খাবারের জন্য দরকার আছে প্রোটিন।
এই প্রোটিনটা আমরা পাবো ডাল থেকে, ডাল। সেটা আমরা ডালের বেসন হোক অথবা বাজার থেকে ডাল কিনে অঙ্কুরোৎ করে পিষায় তাও দিলে হবে। মানে ডালের আমাদের প্রোটিনটা দরকার। এই প্রোটিনটা 1 থেকে 2 কেজি এখানে দিতে হবে, 1 থেকে 2 কেজি প্রোটিন ডালটা দিলেন। ডালটা দেওয়ার পর এই ডালটা হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো আছে সে খাবে, মানে খাওয়ার জন্য তার এই উপাদানটা, এই ডাল, এটা যে কোনো ডাল দিতে পারেন। শুধু চেষ্টা করা যে সয়াবিনটা অ্যাভয়েড করা, সয়াবিন, আর বাকি যে কোনো ডাল, হ্যাঁ, সেটাকে ডালে এক একটাতে কম বেশি আছে, এটা কোনো বিষয় না। এই মূলত 1 থেকে 2 কেজি আপনার ডাল, সে ডালের বেসন হতে পারে অথবা হলো যদি বেসনটা পিওর না পান, কোনো ডাল আপনার রাতে ভিজায় 2 দিন ভিজায় রাখলে অঙ্কুরোৎ হলো, পানি সহ পিষায় দিয়ে দিলেন, তাহলে ডাল হলো। এরপরে দিতে হবে হলো মিষ্টি জাতীয় জিনিস, কেমিক্যাল ছাড়া যে মিষ্টি, যে কোনো কিছু মিষ্টি কেমিক্যাল যুক্ত, মানে কেমিক্যাল ছাড়া এই ধরনের সকল মিষ্টি হতে পারে, হ্যাঁ, সেটা 1 থেকে 2 কেজি। আপনার হলো কুশারের রস, খেজুরের রস, আপনার হলো যে কোনো গুড়ের যে বাই প্রোডাক্ট যেটা থাকে সেটা হতে পারে, কুশার কেটে কেটে দিতে পারেন, মানে মিষ্টি। আপনার পেঁপে যেটা হলো পাখি খেয়েছে, খাবেন না, নষ্ট হয়ে গেছে, তারপর আম যেটা পোকা ধরা আম নষ্ট হয়ে গেছে, এই ধরনের যে কোনো কিছু আপনার মিষ্টি জাতীয় জিনিস 1 থেকে 2 কেজি। এই টোটালটাকে টেম্পারেচারের সাথে কম বেশি হয়, যদি শীতকালে হয় 5 থেকে 6 দিন ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে সুন্দরভাবে, যেদিকে ঘুরবে ঘড়ির কাঁটা যেদিকে সেদিকে, এদিকে নাড়ায় সুন্দরভাবে এটাকে পানির সাথে মিক্সার করে রাখতে হবে। ধরেন যে এখন আছে 500, তাহলে আধা ঘন্টা পর হলে কত? 1000, তবে আবার 2000 পর আধা ঘন্টা পর, এইভাবে আপনার 6 দিন, হ্যাঁ, এই যেরকম ঠান্ডার দিনে 5-6 দিন পর, মানে ঠান্ডার তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, 5-6 দিন পর এখানে একটা কলোনি ডেভেলপ হবে, তাদের অসংখ্য অণুজীব ডেভেলপ হবে। এটা আমাদের জমিতে দিতে হবে শেষের সময়, আমরা অথবা শেষ যখন আমরা পানি দিব তার সাথে, অথবা জমি যখন তৈরি করব লাস্ট চাষে, এই জমিতে যে খারাপ যে অণুজীবগুলো অনেকগুলো থাকে, যেটা মাটিবাহিত, মাটিকে শোধন করতে হয়, এই তরল অণুজীবটা যদি শতকে 1 থেকে 2 লিটার করে আপনি দিয়ে দেন লাস্ট চাষের আগে, দিয়ে দিলে কি হবে, এখানে যে গোমূত্র থাকলো ওই মাটিতে মাটিবাহিত যে খারাপ জীবাণুগুলো আছে সেটাকে সে কন্ট্রোল করবে, এবং ভালো যে অণুজীবগুলো সেখানে যাচ্ছে সে হলো ডেভেলপ করবে। এই মাটিতে মাটি শোধন করা যাবে। তারপরে কি করতে হবে, এটা যে কোনো চারা, আপনি যদি মরিচ লাগান, যখন পানি দিবেন পানির সাথে অবশ্যই দিবেন, পানির সাথে যখন এটা দিবেন ওই পানিতে অনেক সময় পানির এক একটা পানির এক এক রকম, যে এটার হলো TDS বলে, যে এখানে যে ইয়া থাকে, বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থ থাকে পানিতে, সেটা পরিমাণ বেশি থেকে ওটা নিতে চায় না, অনেক সময় গাছ থাকে না, অনেক সময় দেখবেন যে আয়রন থাকে পানিতে, হ্যাঁ, যখন দিবেন তখন সে এটা কন্ট্রোল করবে, এবং হলো কি এই অণুজীবগুলো তখন ডেভেলপ করে। মাটিতে যখন যাবে, মাটি তো মানে খাবারের হলো সাগর, মহাসাগর, যখন যাবে মাটিতে সে যখন অনুকূল পরিবেশ পাবে তখন কি করবে, দেশি কেঁচো সে ডেভেলপ করবে অল্প সময়ে। আপনি যখন দিবেন 15-20 দিনের মধ্যে দেশি কেঁচো সে নিয়ে আসবে। দেশি কেঁচো যে ন্যাচারালভাবে যে খাবার তৈরি হয় মাটিতে, তখন এই দেশি কেঁচো আপনার কাজ করবে, ডেভেলপ হবে। এই সাইকেলটা বুঝতে হবে, হ্যাঁ, এই একটা মাধ্যম। আর এছাড়া যখন আপনার ছাদ বাগানে যদি করেন, ছাদ বাগানে অণুজীব দিলেন, যখন পানি দেন তার সাথে অণুজীব মিক্সার করে দিলে এই খাবার যুক্ত হবে, ডেভেলপ হবে, এখানে খারাপ উপাদানটাকে কন্ট্রোল করবে এবং ন্যাচারালি যে খাবারগুলো সেগুলো যোগান দিবে। এবং অণুজীবের যে কাজটা করবে, মূলত যে আমরা গাছকে 17 ধরনের যে খাবার দেই, নিউট্রিয়েন্ট দেই, 17 ধরনের কিছু উপাদান আছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো আমাদের সূর্যের আলো, বাতাস এবং পানি থেকে সংগ্রহ হয়ে যায়। এটার জন্য আমরা চিন্তা করি না, কৃষকরা চিন্তা করে না। এরপরে যে উপাদানটা লাগে সেটা হলো নাইট্রোজেন, যেটা আমরা ইউরিয়ার সার থেকে দিই অথবা DAP সার থেকে দিই, সব থেকে বেশি লাগে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা মূলত যে কাজ করবে, বিভিন্ন ধরনের আমাদের বাতাসে 78% হলো নাইট্রোজেন থাকে। এই বাতাসের নাইট্রোজেনটা বিভিন্ন অণুজীব ক্যাপচার করে, নাইট্রোজেন ফিক্স করা অণুজীব আছে, সেই অণুজীবগুলো কী করবে, বাতাস থেকে সেটা সংগ্রহ করে ওই মাটিকে দিয়ে, মাটি থেকে আবার গাছ নিবে, গ্রহণ করবে। এই হলো বিষয়। এই জায়গায় যদি কোশ্চেন, এই এখন যে আমরা দিচ্ছি, এই যে আমাদের শেষ চলতেছে, শেষ এই ড্রামে কিন্তু আমরা তরল অনুযুক্ত রাখছি, আমার আন্ডারলাইন পাইপ আছে, পাইপ দিয়ে কিন্তু যাচ্ছে। আমরা যখন এই যে ড্রামে আমরা তুলে দিচ্ছি, হ্যাঁ, তরল জল আমরা এখানে ড্রামে তুলে দিচ্ছি, এই পাইপ দিয়ে আমার ওই একদম বোরিং পর্যন্ত যাচ্ছে। ড্রামে দেখে নেন, এটা মানে পরিমাণটা মিনিমাম পরিমাণ হলো 1 একরে 1 ড্রাম। ওইখান থেকে ড্রামে, হ্যাঁ, এটা হাত দিয়ে তুলে দিচ্ছে, হ্যাঁ, হাত দিয়ে তুলে দিচ্ছে।
খাদ্য তুলে দেওয়ার পরে এই ড্রাম দিয়ে আসতেছে। হ্যাঁ, ড্রাম দিয়ে এই পাইপে যাচ্ছে, এই পাইপ দিয়ে আন্ডারলাইন পাইপ করা আছে। হ্যাঁ, একদম বোরিং, মানে ওইটাই মানে তুলে দিছি আর কি এই হাউস থেকে। বাড়তি লেবার কষ্ট লাগলো না, আর পানি যেদিকে যেদিকে গেল। আর যেহেতু এটা মানে পানি না থাকলে কিন্তু এই তরল অণুজীবও কাজ করবে না। মানে পানিটা যদি আপনার একদম শুকনো থাকে, শুকনাতে আপনি ফেলে দেবেন, এটা নিষ্ক্রিয় হয়ে থাকবে। সবসময় কিন্তু শেষ সাথে থাকতে হবে, মানে রস থাকতে হবে ওখানে। আচ্ছা, এখান দিয়ে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে গেল এখান দিয়ে গিয়ে এই পাইপ দিয়ে আমরা মানে আসলে আমরা একটু গিয়ে দেখবো ওখানে যে যাচ্ছে। আমি এটা একটু থামাইলাম, আসেন পানি দিয়ে দেখবো। কি পরিমাণ আসতেছে এটা দিয়ে মানে 1 একর জমির জন্য 1 ড্রাম লাগবে। 1 একর জমির জন্য 1 ড্রাম লাগে। আর যদি আমি পুরো 1 ইঞ্চি পাইপ খুলে দেই, তাহলে মনে করেন 2-3% আমার ড্রামটা শেষ হয়ে যাবে। তো আমরা ওইভাবে ওটা চিকন করে দিছি। হ্যাঁ হ্যাঁ, চিকন করে দিই। আমার পুরো পাইপের মুখ খুলে দিলে 1% আমার 1 ড্রাম চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে তরল গুদাম দিতে যাচ্ছে, এই যে এখন আজকে আমরা শুধু পানি দেবো ড্রেনগুলিতে। এই জায়গায় না দিয়ে হ্যাঁ, জায়গায় দিয়ে করতে ভালো করে। এইটা তো 2 দিকে পানি যাবে, আমার পানির সাথে মিশলে হয়ে গেল। না, হ্যাঁ, কিন্তু তারপর এটা আস্তে আস্তে এখানে এখনই পড়তেছে, কিন্তু টোটালি কিন্তু পানির সাথে চলেই যাচ্ছে ওটা। এখানে কিন্তু আর পুরা জমে থাকতেছে না। আর পানি যেহেতু ওইদিক যাবে, এদিক যাবে, বিভিন্ন দিকে যাবে। সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন তরল গুদাম